আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে স্বাগত জানাই ডক্টর জাকির। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আমাদের দর্শকরা তারা সবাই আপনাকে অনেক শ্রদ্ধা করে। তারা সবাই এই ব্যাপারটা সম্পর্কে একটু পরিষ্কারভাবে জানতে চায় যে এগুলোর পার্থক্যটা কি। টিভি ইন্টারভিউ, প্যানেল ডিসকাশন, টিভি টক শো আর টিভি টক। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। এখানে যদি পার্থক্যের কথা বলতে হয়, কোনো টিভি টক আর টিভি ইন্টারভিউ, প্যানেল ডিসকাশন আর টিভি টকশোর মধ্যে টিভি টকে ধারাবাহিকভাবে কথা বলে যান একজন বক্তা অথবা একজন বিশেষজ্ঞ বা একজন সেলিব্রিটি। সেটা হয় ক্যামেরার সামনে, কোনো দর্শক থাকে না, তিনি ক্যামেরায় চোখ রেখে কোনো ইন্টারাপশন ছাড়াই বলে যান। এরপর দেখবেন টিভিতে বিভিন্ন ইন্টারভিউ, সেখানে একজন হোস্ট ইন্টারভিউ নেন কোনো একজন সেলিব্রিটি বা বিশেষজ্ঞের। অনুষ্ঠানের হোস্ট সেই সেলিব্রিটি বা বিশেষজ্ঞকে কিছু প্রশ্ন করেন আর সেলিব্রিটি বা বিশেষজ্ঞ সেই প্রশ্নগুলোর উত্তর দেন। এরপরে প্যানেল ডিসকাশনে দেখবেন কয়েকজন লোক একটা প্যানেলে বসেন, হতে পারে 2, 3, 4, 5 জন বা আরও বেশি। তারা প্রত্যেকেই হয়তো আলোচ্য বিষয়টার উপরে বিশেষজ্ঞ, অথবা সেই প্যানেলে থাকতে পারে দুটো গ্রুপ, একদল সাবজেক্টের পক্ষে আরেক দল বিপক্ষে বলছে। এই হলো প্যানেল ডিসকাশন। সেখানে একজন মডারেটর থাকেন আর মডারেটর এটা নিশ্চিত করেন যারা কথা বলছেন তারা যেন সমান সুযোগ পান। তিনি অনুষ্ঠানটা আকর্ষণীয় করার চেষ্টা করেন। এরপর যদি টিভি টক শোর কথা বলতে হয়, এটা এসেছে কিছুদিন আগে, শেষ 2 দশকে। এই সময়টাতে টিভি মিডিয়াও চারিদিকে ছড়িয়ে পড়েছে। আর এই টিভি টক শো এটা একটা মিক্সচার। কোনো টিভি টক শোতে হয়তো একজন হোস্ট আর একজন সেলিব্রিটি থাকেন অথবা একজন বিশেষজ্ঞ। সেই অনুষ্ঠানটা দর্শকরা একেবারে সরাসরি দেখতে পারে অথবা সরাসরি ফোন করে সেই বিশেষজ্ঞকে প্রশ্ন করতে পারে। অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হলে দর্শকরা ফোন করে অতিথিকে বিভিন্ন প্রশ্ন করতে পারে। অথবা টক শো হতে পারে প্যানেল ডিসকাশন, কয়েকজন লোক সেখানে থাকবে, তারা সেই প্যানেলে বসবে আর মডারেটর সবাইকে বিভিন্ন প্রশ্ন করবেন। হতে পারে সবার মতামত একরকম অথবা এক একজনের এক এক রকম মত। আর যখন তাদের প্রশ্ন করা হবে, যদি অনুষ্ঠানটা সরাসরি দেখানো হয়, তাহলে দর্শকরাও সেই আলোচনায় অংশ নিতে পারে। হতে পারে অনুষ্ঠানটা হয়তো দর্শকরা সরাসরি দেখতে পারবে, আলোচনাতেও অংশ নেবে, একেবারে লাইভ শো, সরাসরি দর্শক দেখতে পারবে। এই হলো টিভি ইন্টারভিউ, টিভি টক, প্যানেল ডিসকাশন আর টিভি টক শোর মধ্যে প্রধান পার্থক্য। জাযাকাল্লাহ, আমরাও পার্থক্যগুলো বুঝতে পারলাম। আপনি এগুলোর মধ্যে কোনটাকে বেশি পছন্দ করেন? টিভি ইন্টারভিউ, প্যানেল ডিসকাশন, টিভি টক শো, টিভি টক নাকি পাবলিক লেকচার? কোনটাকে বেছে নেবেন আর কেন? আপনি যদি সবগুলোর মধ্য থেকে বেছে নিতে বলেন, আমার সবচেয়ে প্রিয় পাবলিক লেকচার, এরপরে আমি বেছে নেব টিভি টক। কারণ হলো কোনো একটা পাবলিক লেকচার আর একটা টিভি টকে কেউ আমাকে বাধা দেবে না। আমার কথাগুলো কোনো রকম বাধা ছাড়াই বলতে পারবো। অন্যান্য অনুষ্ঠানে একজন হোস্ট থাকেন অথবা একজন মডারেটর, আর তার উপরে নির্ভর করবে আমার মতামতটা জানাতে পারবো নাকি জানাতে পারবো না। এটা তাদের ইচ্ছার উপর নির্ভর করে। তবে অন্যান্যগুলোর বদলে আমি পাবলিক লেকচার আর টিভি টক শোকেই বেশি পছন্দ করি। যদি আপনাকে বলা হয় যে কোনো একটা বেছে নেন, পাবলিক লেকচার অথবা টিভি টক, আপনি কোনটা বেছে নেবেন আর কেন? পাবলিক লেকচার আর টিভি টকের মধ্যে স্বাভাবিকভাবেই পাবলিক লেকচারটাকে আমি বেছে নেব। কারণ পাবলিক লেকচারের সামনে কিছু দর্শক থাকে, তাই বক্তার কথার প্রভাব আরও বেশি পড়বে। ক্যামেরার সামনে কথা বলা অনেকটা দেয়ালের সামনে কথা বলার মতো, তাই আমি লোকজনের সামনে লেকচার দিতে বেশি পছন্দ করি। পাবলিক লেকচার সময়টা বিভিন্ন রকম হতে পারে, আধ ঘন্টা, 1 ঘন্টা বা 1.5 ঘন্টা, এটাই বেশি ভালো। কারণ পাবলিক লেকচারে দাঁড়িয়ে কথা বলি আমি। টিভি টকে বসে কথা বলবেন, অবশ্য টিভি টকেও দাঁড়িয়ে কথা বলতে পারেন। আর পাবলিক লেকচার এটা আরও বেশি ইন্টারেস্টিং, কারণ দর্শকের রিয়াকশনটা আপনি দেখতে পাচ্ছেন। যখন আপনি দর্শকের রিয়াকশনটা দেখতে পাবেন, তখন আপনার প্রেজেন্টেশনটাও যথেষ্ট ভালো হয়ে যাবে। এখনকার দিনে বৈজ্ঞানিক গবেষণা বলে, যখন কেউ কোনো পাবলিক স্পিচ বা লেকচার দেন, 93% নির্ভর করে তার প্রেজেন্টেশনের উপর আর 7% বিষয়বস্তু। পাবলিক লেকচারে 7% নাম্বার পাচ্ছে বক্তা যে টপিক নিয়ে কথা বলছেন তার বিষয়বস্তু,
93% প্রেজেন্টেশন স্কিল, আর এটার মধ্যে থাকে বডি ল্যাঙ্গুয়েজ, আরও থাকে মডুলেশন, অঙ্গভঙ্গি, চোখের দিকে তাকানো। কারণ যখন কেউ কথা বলেন তার চোখও কথা বলে, হাতও কথা বলে। তাই আমি বেছে নেব পাবলিক লেকচারটাকেই। সেখানে আরও ভালোভাবে কথা বলা যায়, পাবলিক রিয়াকশনটাও দেখা যায়, আর টিভি টকে কথা বলতে হয় একেবারে ক্যামেরার সামনে। ডক্টর জাকির, আপনি পৃথিবীর বিভিন্ন দেশে 1000-এরও বেশি পাবলিক লেকচার দিয়েছেন। টিভি টক কতগুলো করেছেন? আমি এ পর্যন্ত পাবলিক লেকচারই সবচেয়ে বেশি দিয়েছি। যদি টিভি টকের কথা বলেন, হয়তো কয়েকশো করেছি, সংখ্যাটা বলতে পারবো না। কয়েকশো হতে পারে, হয়তো 300-400 টিভি টক এ পর্যন্ত করেছি আলহামদুলিল্লাহ। তার মানে কি এই, আপনি শুধু পাবলিক লেকচার আর টিভি টক করেন যাতে কেউ প্রশ্ন না করে? যদি প্রশ্নের কথা বলেন, আমার লেকচারের পরে একটা প্রশ্নোত্তর পর্ব থাকে। একজন হোস্ট বা মডারেটরের প্রশ্ন আর দর্শকের প্রশ্ন আলাদা রকম হবে। আমি সাধারণ মানুষের প্রশ্নের উত্তর দিতে পছন্দ করি, আর সেজন্যই যখন কোনো পাবলিক লেকচার দেই তখন সেখানে নিশ্চিত করি যে প্রশ্নোত্তর পর্বটা যেন লেকচারের চেয়ে বড় হয়। কারণ কোনো পাবলিক লেকচারে আপনি একা কথা বলবেন, এটা হলো ওয়ান ওয়ে ট্রাফিক, আর প্রশ্নোত্তর পর্ব 2 ওয়ে ট্রাফিক। আরও বেশি ইন্টারেস্টিং দর্শকের কাছে, আমার কাছেও। এটা আমার জন্য চ্যালেঞ্জিং, কারণ আমি জানি না এর পরের প্রশ্নটা কি হবে। তাই আমি ইন্টারভিউয়ের চেয়ে প্রশ্নোত্তর বেশি পছন্দ করি। সেজন্য আমরা যখন প্রশ্নোত্তর পর্ব পরিচালনা করি, যখন অনুষ্ঠানটার আয়োজন করি বা অন্য কেউ আয়োজন করলে তাদের বলে থাকি, আমি চাই প্রশ্নগুলো করা হবে একেবারে সরাসরি। আমি চিরকুট পছন্দ করি না, কারণ চিরকুটে প্রশ্ন করা হলে দেখা গেল যে 30, 40 বা 100টা প্রশ্ন আসলো, কোনটার উত্তর দেব আমি সেটা বেছে নিতে হবে। দর্শকরা তখন ভাবতে পারে কিছু প্রশ্নের উত্তর দিয়েছি আর কিছু আমি দেইনি। সেজন্য আমি চাই যে কোনো প্রশ্নোত্তর পর্বে প্রশ্নকারীরা মাইকের পেছনে লাইন দিয়ে দাঁড়াবেন আর সরাসরি প্রশ্ন করবেন। কেউ বলতে পারবে না যে আমি বেছে বেছে উত্তর দিচ্ছি। যিনি মাইকের সামনে আছেন সেই লোকই প্রথম প্রশ্ন করার সুযোগ পাবেন। আর আমি ব্যক্তিগতভাবে চাই যে অমুসলিমরা যেন আমাকে প্রথমে প্রশ্ন করতে পারেন, তারপরে মুসলিমরা। কারণ অমুসলিমদের ইসলাম সম্পর্কে জানার অধিকার বেশি, মুসলিমরা তো ইসলামের ছায়াতে আছে। সেজন্য আমি চাই অমুসলিমরা যেন আমাকে সবার আগেই প্রশ্ন করতে পারেন। আর আমি পাবলিক লেকচারের চেয়ে প্রশ্নোত্তর পর্বকেই অনেক বেশি পছন্দ করি। এ যাবৎ কতগুলো টিভি ইন্টারভিউ, প্যানেল ডিসকাশন অথবা টিভি টক শো আপনি করেছেন, আর কেন? টিভি ইন্টারভিউয়ের কথা যদি বলি, সেটাও কয়েকশো হবে টিভি ইন্টারভিউ। আর যদি এখানে প্যানেল ডিসকাশনের কথা বলি, আমার সংখ্যাটা খেয়াল নেই, হয়তো 50টা। টিভি টক শো একই রকম। আমি বেশ কিছু লাইভ টক শোতে অংশ নিয়েছি, আর আমি সেই ধরনের কোনো টিভি টক শো বেশি পছন্দ করি যেটা সরাসরি প্রচার করা হচ্ছে, একেবারে লাইভ দেখানো হচ্ছে, যেটা কেউ এডিট করতে পারে নাই। তাই আমি সরাসরি টিভি টক শোকেই বেশি পছন্দ করে থাকি। যে অনুষ্ঠান রেকর্ড করে কয়েকদিন পরে প্রচার করা হয় সেটাতে আগ্রহ কম। তারপর যদি প্যানেল ডিসকাশনের কথা বলি, হয়তো 30-40টা, সংখ্যাটা মনে নেই, তবে কাছাকাছি। ডক্টর জাকির, এটা কি সত্যি বেশিরভাগ মানুষ যেটা মনে করে যে আপনি মুসলিম টিভি চ্যানেলগুলোতেই দেখা দিতে বেশি পছন্দ করেন? হ্যাঁ, তার আগে বলি আমি কেন পাবলিক লেকচার এটাকে কোনো টক শো অথবা ইন্টারভিউ অথবা প্যানেল ডিসকাশনের চেয়ে বেশি পছন্দ করি। ইন্টারভিউয়ের কথা বলি, সেটা আসলে নির্ভর করবে অনুষ্ঠানের যে হোস্ট তার উদ্দেশ্য আর সততার উপরে। এই ব্যাপারটা প্যানেল ডিসকাশনের ক্ষেত্রেও একই রকম হবে। মডারেটরের গুরুত্ব খুব বেশি, কারণ যদি মডারেটরের উদ্দেশ্য আর অভিপ্রায় ভালো না হয়, তখন সম্ভাবনা থাকে যে আপনি যা বলছেন সেটাকেও বদলে দেওয়া হবে, অথবা হয়তো কথাটা ভুলভাবে তুলে ধরা হবে। তাই আমি এখানে বলবো, টিভি টক শো আর ইন্টারভিউ, এদের মধ্যে পার্থক্যটা হচ্ছে কোনো টিভি ইন্টারভিউতে যিনি প্রশ্ন করেন তিনি অনুষ্ঠানটা নিয়ন্ত্রণ করেন, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু মাঝে মধ্যে তারা উত্তরটা সম্পূর্ণভাবে দেওয়ার সুযোগ দেন না। তবে টিভি ইন্টারভিউ প্যানেল ডিসকাশনের চেয়ে অনেক বেশি নিরাপদ, টক শোর চেয়েও। কারণ একটা প্যানেল ডিসকাশনে অনেক ধরনের লোক থাকে, হয়তো সেই প্যানেলে 2 জন অথবা 4 জন লোক আছে। এখানে অনুষ্ঠানের মডারেটরের উদ্দেশ্য আর অভিপ্রায় আর তার পাশাপাশি প্রডিউসারের ইচ্ছাটাও অধিক গুরুত্বপূর্ণ। কারণ মডারেটর যদি চান যে তিনি তার মতটাকে অনুষ্ঠানে সবার সামনে তুলে ধরবেন, তিনি তখন আলোচনা করবেন তাদের সাথে যারা তার সাথে একমত। আর সেই অনুষ্ঠানে
যাদের সাথে তিনি একমত না তাদের সাথে কম কথা বলবেন। সেজন্য কোনো প্যানেল ডিসকাশনে লোকজন এটা দেখবে বাসায় তাদের টেলিভিশনে, তারা যদি না জানে মিডিয়ায় কি কি হয়, তারা হয়তো বুঝবে না পর্দার আড়ালে কি হচ্ছে। তাহলে মডারেটর আলোচনার ধারণাটা ঘুরিয়ে দিতে পারেন। এছাড়াও আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে সেই অনুষ্ঠানে যে প্রডিউসার তার উদ্দেশ্য আর অভিপ্রায়। কারণ যদি অনুষ্ঠানের প্রডিউসারের উদ্দেশ্য ভালো না হয়, যদি নিজের মত প্রচার করতে চান, তখন সেই প্যানেলে যদি বিশেষজ্ঞরাও থাকেন যারা প্রডিউসারের মতটাকে ভুল প্রমাণ করতে পারবেন, তাহলে পোস্ট প্রোডাকশনে প্রডিউসার সেগুলো বাদ দেবেন যেগুলো তার মতের বিরুদ্ধে যাচ্ছে। তাহলে যখন টিভি টক শো দেখবেন তখন খেয়াল করবেন যে সেই অনুষ্ঠানের প্রডিউসার আর মডারেটরের উদ্দেশ্যটা কি। যদি প্রডিউসার আর মডারেটরের উদ্দেশ্যকে সন্দেহ করেন, দ্বিধা থাকে, আপনারা টিভিতে যে অনুষ্ঠানটা দেখবেন কোনো টিভি টক শোতে অথবা প্যানেল ডিসকাশনে, সেটা এডিট হতে পারে। আর অনুষ্ঠানটা দেখে বুঝতেও পারবেন না যে সেখানে কোনো রকম এডিট করা হয়েছে। যেমন ধরেন, আমার ইন্টারভিউ নেওয়া হচ্ছে, আমাকে প্রশ্ন করা হলো যে জর্জ বুশের পলিসি সম্পর্কে আপনার মতামতটা কি। ধরেন আমি উত্তরে বললাম যে আই ডু নট এগ্রি উইথ দ্য পলিসিজ অব জর্জ বুশ, কিন্তু পোস্ট প্রোডাকশনে ডু নট বাদ দেওয়া হলো এডিট করে। তখন কথাটা শুনে মনে হবে যে আমি বলছি আই এগ্রি উইথ দ্য পলিসিজ অব জর্জ বুশ। আসলে আমি বলেছি আমি জর্জ বুশের পলিসিগুলোর সাথে একমত নই কখনোই, কিন্তু অনুষ্ঠানটাতে সবাই শুনবে যে জাকির নায়েক বলছে ডু নট শব্দটা এডিট করে আমি জর্জ বুশের পলিসিগুলোর সাথে একমত। আর যে লোকটার ইন্টারভিউ নেওয়া হয়েছে তিনি যদি সেই মিডিয়ার ব্যাকগ্রাউন্ডটা না জানেন, তারপর যদি নিজের ইন্টারভিউটাও দেখেন, তিনি হয়তো ভাববেন ও আমি ভুল করেছিলাম, আসলে ভুল করে কথাটা বলে ফেলেছিলাম, আই অ্যাগ্রি উইথ দ্য পলিসিজ অব জর্জ বুশ। যদি তাকে তার ইন্টারভিউটা দেখান, যদি তিনি না জানেন পোস্ট প্রোডাকশনে কিভাবে করা হয়, তখন তিনি ভাববেন আমি ভুল করে ফেলেছি। আসলে কিন্তু তিনি ভুল করেননি। এজন্য কোনো অনুষ্ঠানের প্রডিউসার বা মডারেটরের উদ্দেশ্যটাও খুবই গুরুত্বপূর্ণ। আর এখানে যেটা করা যায়, একটা প্যানেলের ভিডিওর সাথে আরেকজনকে দেখানো যায় যিনি এই প্যানেলের কথার সাথে একমত না। তখন এভাবেও দেখানো সম্ভব যে তিনি যেগুলো মানেন না সেগুলো তো মাথা নাড়ছেন। হ্যাঁ, সেজন্য প্যানেল ডিসকাশনে বিপদ আরও বেশি, টিভি ইন্টারভিউতে সে তুলনায় বিপদ কম। সেজন্য আমি সবচেয়ে বেশি পছন্দ করি পাবলিক লেকচার দিতে আর টিভি টক। টিভি ইন্টারভিউ, প্যানেল ডিসকাশন বা টিভি টক শো একটু কম পছন্দ করি। তবে এই তিনটার মধ্যে আগেও বলেছিলাম আমি বেছে নেব টিভি ইন্টারভিউ, কারণ সেখানে এডিট হওয়ার সম্ভাবনা কম। আর যদি এডিট করাও হয়, আপনি যদি ভুল না বলে থাকেন তাহলে কথা বদলানোর সম্ভাবনা কম। কিন্তু মডারেটরের উদ্দেশ্য আর অভিপ্রায়, অথবা যিনি উপস্থাপনা করছেন, যিনি ইন্টারভিউটা নিচ্ছেন, অথবা প্রডিউসারের উদ্দেশ্য যদি খারাপ হয়, তাহলে সেখানে বিপদ হওয়ার সম্ভাবনা বেশি। কোনো প্যানেল ডিসকাশনে মডারেটরের স্বাধীনতা আরও বেশি থাকে। তিনি যাকে চান তাকে দমিয়ে রাখেন আর যাকে চান তাকে উপরে উঠাতে পারেন। তাহলে প্যানেল ডিসকাশন, আমি সাধারণত কোনো প্যানেল ডিসকাশনে যেতে চাই না যদি না শিওর থাকি যে সেই অনুষ্ঠানের মডারেটর যিনি উপস্থাপনা করছেন আর প্রডিউসারের উদ্দেশ্যটা ভালো। এমন হলে আমি যাই। তবে সাধারণত আমি প্যানেল ডিসকাশনকে একটু এড়িয়ে চলি। আপনাকে অনেক ধন্যবাদ। তবে এখানে একটা কথা বলি, বুঝতে পারছি আপনি এই উদ্দেশ্য আর অভিপ্রায়কে অনেক গুরুত্ব দেন। তবে হাজার হলেও আমরা তো মানুষ, আমাদের চিন্তা ভাবনায় ভুল থাকতেই পারে। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই সব ব্যাপারে সবকিছু জানেন এবং বোঝেন। ডক্টর জাকির, আপনি এ পর্যন্ত কতবার ইন্ডিয়ার অমুসলিম কোনো টিভি চ্যানেলে অনুষ্ঠান করেছেন, যেমন টিভি ইন্টারভিউ, প্যানেল ডিসকাশন অথবা টিভি টক শো? আর এই অনুষ্ঠানগুলির ব্যাপারে আপনার অভিজ্ঞতা কেমন বলবেন? অমুসলিম টিভি চ্যানেলগুলোতে আমি কিছু অনুষ্ঠান করেছি, যেমন টিভি ইন্টারভিউ, টক শো, প্যানেল ডিসকাশন। আমি বিদেশি চ্যানেলগুলোতেই বেশি অনুষ্ঠান করেছি, ইন্ডিয়াতে কম করেছি। অনেক দেশে যেমন ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, আমেরিকা, অনেকগুলো দেশে বিভিন্ন টিভি চ্যানেলে। এখন ইন্ডিয়ার টিভি চ্যানেলগুলোর কথা যদি বলতে হয়, এ ব্যাপারে আমার যতদূর মনে পড়ে
সব মিলিয়ে 5টা হতে পারে। প্রথম যে অনুষ্ঠানটা করেছিলাম সেটা একটা টক শো, উপস্থাপনা করেছিলেন ফারুক শেখ। অনুষ্ঠানের নামটা ছিল মর্দ, আর সেই এপিসোডের টপিক ছিল বিবি হতো ক্যাসি। এটা ইন্ডিয়ায় আমার প্রথম অনুষ্ঠান। দ্বিতীয় যে অনুষ্ঠানটা করেছিলাম সেটা একটা প্যানেল ডিসকাশন, লাইভ শো ছিল। প্রডিউসার CNN, IBN, আমি ছিলাম তাদের বোম্বের স্টুডিওতে। আরও 2জন প্যানেলিস্ট ছিলেন দিল্লিতে। এটা দ্বিতীয় অনুষ্ঠান। আর 3 নম্বরটা আমার যতদূর মনে পড়ে একটা টিভি ইন্টারভিউ। সেখানে আমার সাক্ষাৎকার নিয়েছিলেন RK বাজাজ, RKB শোতে, সাহারা চ্যানেলে। 4 নম্বর এটাও ছিল একটা টিভি ইন্টারভিউ, একটু আলাদা ছিল, ওয়াক দ্য টক। এখানে ছিলেন শেখর গুপ্ত, ইন্ডিয়ান এক্সপ্রেসের এডিটর ইন চিফ, NDTV-তে। শেষ অনুষ্ঠানটা করলাম কিছুদিন আগে, 3 সপ্তাহ আগে, দেখালো 2 সপ্তাহ আগে, NDTV-তে। অনুষ্ঠানটার নাম ছিল উই দ্য পিপুল। উপস্থাপনায় বারখা দত্ত। টপিক ছিল মুসলিম আইডেন্টিটি। যতদূর মনে পড়ে এই 5টা অনুষ্ঠানই আমি করেছি। মাত্র 5টা অনুষ্ঠান করেছেন আপনি? এতগুলো বছরে হাজার হাজার লেকচার দিয়েছেন, কিন্তু টিভিতে অনুষ্ঠান করেছেন মাত্র 5টা? যদি আপনি বলেন নাকি যে অনুষ্ঠানগুলোতে আপনাকে ডাকা হয় না? আমাকে অনেকবারই বলা হয়েছে, কয়েকশোবার আমন্ত্রণ জানানো হয়েছে এসব টক শো আর প্যানেল ডিসকাশনে। কয়েকশোবার তো হবেই। অনেক চ্যানেলে অনুরোধ করেছে, নাম বললে চিনতে পারবেন আপনারা। বেশিরভাগ চ্যানেলে এখন টক শো হয়। আমাকে অনেক চ্যানেলে আমন্ত্রণ জানিয়েছে, সব মিলিয়ে কয়েকশোবার হবে। তবে সত্যি কথা বলতে, আমার লেকচারগুলো পৃথিবীর বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে দেখানো হয়। আমি চাই না যে লোকজন দেখুক আমার কথাগুলো বদলে গেছে, কারণ আমি জানি পর্দার আড়ালে কি হয়। আর ব্যক্তিগতভাবে আমি এটা মনে করি যে এসব অনুষ্ঠানের বেশিরভাগই তাদের টপিকটা আসল উদ্দেশ্য না, কারণ আমার মনে হয় যে স্বাভাবিক পরিস্থিতিতে এমনটা হবে না। আমি এখন একজন মিডিয়ার মানুষ, আমাকে বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে দেখানো হয়, আর শুধুমাত্র পিস টিভি আলহামদুলিল্লাহ আমাদের দর্শক সংখ্যা 10 কোটির উপরে। আমাদের চ্যানেলটা সম্পূর্ণ ফ্রি, যে কেউ দেখতে পারেন। এখানে বিভিন্ন পাবলিক লেকচার বা টিভি টক শোতে কোনো প্রডিউসার নেই। আমরা দৃষ্টিভঙ্গিটা বদলাচ্ছি না। বিভিন্ন মুসলিম চ্যানেলগুলোর ব্যাপারে আমার আপত্তি নেই, কারণ আমি জানি যে তারা আমার কথাটা পাল্টাবে না। আমি মুসলিম চ্যানেলগুলোতে কয়েকটা অনুষ্ঠান করেছি। অমুসলিম চ্যানেলের ব্যাপারে একটু সাবধান থাকি, কারণ গত কয়েকটা টিভি টক শোতে আমার বেশ খারাপ অভিজ্ঞতা হয়েছিল। এই খারাপ অভিজ্ঞতা, আর যখন অনুষ্ঠানের অন্যান্যদের সাথে কথা বলেছিলাম যারা আমার মতো এসেছিল, তাদের অভিজ্ঞতা ভালো না। আর আপনি ঠিক বলেছেন যে আগে থেকে একজন মানুষের উদ্দেশ্য বুঝতে পারবো না যদি না সে জায়গা মতো খারাপ কাজটা করে ফেলে। আমি সেখানে অনুষ্ঠানের অন্যান্য অতিথিদের সঙ্গে কথা বলেছি, সেই সব মানুষের কথা বলছি যারা মিডিয়া সম্পর্কে জানেন না। যদি কারো মিডিয়া সম্পর্কে ধারণা না থাকে, তাহলে পর্দার আড়ালে কি হচ্ছে বুঝতে পারবেন না। টকশোটা প্রচার করার পরে আপনি বলতে পারবেন, নিশ্চিত হতে পারবেন যে মডারেটরের উদ্দেশ্যটা কি আর প্রডিউসারের উদ্দেশ্যটাই বা কি। আচ্ছা, আমাদের এবারে কি আপনি একটু বলবেন যে এই টিভি টক শো আর ইন্টারভিউ, এখানে আপনার অভিজ্ঞতাটা? হয়তো কিছু পজিটিভ দিক আছে, আর অন্যদিকে হয়তো নেগেটিভ ব্যাপারও আছে। আপনি কি এগুলো সম্পর্কে আমাদের বলবেন? যেমন ফারুক শেখের সাথে অনুষ্ঠানটার কথা যদি সংক্ষেপে একটু বলেন। প্রথম টক শোর সালটা ঠিক মনে নেই, 2000 বা 2001 সালের দিকে হতে পারে, 90-এর শেষের দিকেও হতে পারে। এটা ছিল ইন্ডিয়াতে আমার প্রথম টক শো। আর আগেও বলেছি অনুষ্ঠানটার নাম ছিল মর্দ। এপিসোডের টপিক ছিল বিবি হতো ক্যাসি। সেখানে একজন খ্রিস্টান বলবেন তাদের কথা, একজন হিন্দুও আসবেন, আর আমাকে ডাকা হলো, একজন নাস্তিককেও ডাকা হলো। এরকম প্যানেলে 4-5 জন লোক ছিল, দর্শকও ছিল এখানে যেমন আছেন। সেখানে প্রশ্ন করা হলো একজন মহিলার কেমন হওয়া উচিত, তার ব্যবহার কেমন হওয়া উচিত। প্রত্যেকে তাদের মতামত দিলেন, আমিও জানালাম। আমি যখন কথা বললাম, বিভিন্ন প্রশ্ন করা হলে যখন সেগুলোর উত্তর দিলাম, আমি যুক্তির সাথে উত্তরগুলো দিয়েছিলাম। অনুষ্ঠান শেষে দেখা গেল আমার উত্তরগুলোর সাথে বেশিরভাগ প্যানেলিস্টই একমত। প্রথম দিকে তারা একমত ছিলেন না, কিন্তু যখন যুক্তি দিয়ে বললাম যে মহিলারা তাদের সন্তানদের যত্ন নেবে, বাড়ি দেখাশোনা করবে, এমন না যে চাকরি করবে না, যদি ভদ্র কোনো চাকরি হয় অবশ্যই করতে পারে, এরকম বিভিন্ন কথা, আমাদের অনুষ্ঠানটা খুবই ভালো হলো। আর মডারেটর ফারুক শেখ, তিনি একজন ভদ্রলোক। আমি খুব খুশি হলাম যে এই প্রথম
ইন্ডিয়ান টিভি চ্যানেলে অনুষ্ঠান করলাম। আমি খুব খুশি যে ভালো আমি উত্তর দিয়েছি। দর্শকরা আমাকে প্রশ্ন করেছেন, সমালোচনা করেছেন, আক্রমণ করেছেন, আমি উত্তর দিয়েছি। যখন উত্তরগুলো দিলাম দর্শকরা আমার কথা মানলো। আমি প্রশ্নোত্তর পর্বে এই কাজটাই করে থাকি। দর্শক প্রশ্ন করেন, আমি উত্তর দিই, তারপর তাদের মতামত নেই। ফারুক শেখও ভালোভাবে দায়িত্ব পালন করলেন। তবে বোমাটা পড়লো কয়েকদিন পরে। এর কয়েকদিন পরে সেই চ্যানেল থেকে আমাকে ফোন করা হলো, বলা হলো অনুষ্ঠানটা যেখানে শেষ হয়েছে সেটা প্রডিউসারের পছন্দ হয়নি, আমরা আবার শুটিং করব। তাই আপনি পরের দিন আসবেন, একই শার্ট, একই স্যুট, একই টাই, আমাদের স্টুডিওতে আসবেন আর শুটিং করব। এটা যখন আমার ম্যানেজারের কাছ থেকে জানলাম, আমি বললাম এটা ননসেন্স। অনুষ্ঠান তো ভালোই হয়েছে, কোথাও কোনো সমস্যা নেই। তাই জানিয়ে দিলাম আমি আর আসছি না, কারণ আমার মতে সেই অনুষ্ঠানে কোনো সমস্যা নেই। তারা আবার শুটিং করলো সেই একই স্টুডিওতে, একই সেট আপ। হয়তো অন্য সবাই গিয়েছিলেন, আমি যাইনি। হয়তো দর্শকদেরও বেশিরভাগ এসেছিলেন। এভাবে রিশুট করে কয়েক সপ্তাহ পরে তাদের স্যাটেলাইট চ্যানেলে সেটা প্রচার করা হলো। এখানে সবচেয়ে মজার ব্যাপার হলো, যারা এই অনুষ্ঠানটা দেখেছেন তারা দেখেছেন যে আমি বসে আছি আর মাথা নাড়ছি সম্মতি জানিয়ে, যেগুলোর সাথে আমি কখনো একমত না। তারা কি করলো, পুরো অনুষ্ঠানটা রিশুট করলো, মতামতটা বদলে দিল। যদিও আমি পরের বার যাইনি, কিন্তু অনুষ্ঠানটা যখন প্রচার করা হলো তখন দেখে মনে হবে একবারই শুট করা হয়েছে। ডক্টর জাকির নায়েক সেখানে ছিলেন, তিনি অনেক ভুল কথার সাথে একমত হয়েছেন। তাহলে বোঝা যাচ্ছে সেই প্রডিউসারের উদ্দেশ্যটা কোনোভাবে ভালো ছিল না, একেবারেই না। ফারুক শেখের কোনো দোষ নেই, ফারুক শেখের দোষ না, এটা তার পেশা। প্রথম দিকে ভালোই ছিলেন, পরে যা করেছেন সেটার জন্য মন্তব্য করব না আমি। তবে ফলাফলটা যেটা দাঁড়ালো, অনুষ্ঠানটা যখন প্রচার করা হলো তখন এভাবে দেখানো হলো যে ডক্টর জাকির নায়েক, হ্যাঁ কথাগুলো বলেছিলাম, তারা আমার কথার কিছু অংশ রেখে দিয়েছে যেগুলো তাদের কাছে তুলনামূলক নিরাপদ মনে হয়েছে। তবে যখন টিভিতে প্রচার করা হলো সেখানে অনেকবারই দেখা গেল যে আমি যেসব কথার সাথে একমত না সেই কথাগুলো মেনে নিচ্ছি। এজন্য আমি তখন বলেছিলাম যে উদ্দেশ্য গুরুত্বপূর্ণ। আমি যেটা বলবো, এই অনুষ্ঠানের প্রডিউসার, মডারেটর জীবিকার জন্য তারা এটা করছেন। আমি জীবিকার জন্য করব না, জীবিকার জন্য ইসলামকে বিক্রি করতে পারবো না। আমি কারো কাছ থেকে এক পয়সাও নেই না, উল্টো আমরা দান করি, জানেন। তাহলে দেখবেন যে এভাবে রুটি রুজির জন্য প্রডিউসার এমন অনুষ্ঠান বানাবেন যেটা দর্শক পছন্দ করবে। তারা এমন অনুষ্ঠানের কথা চিন্তা করেন যেখানে আয় বেশি হবে, টিআরপি বেশি থাকবে, সত্যি কথা জানাতে আগ্রহ নেই। মডারেটরেরও একই অবস্থা। মডারেটরকে যদি নিয়ন্ত্রণ করেন প্রডিউসার, যদি এমন কাউকে বেছে নেন তাহলে তো কিছুই করার নেই। অথবা প্রডিউসার হয়তো নিরপেক্ষ, তখন মডারেটর অনুষ্ঠানের মতামত বদলাতে চাইলে সেটা তিনি সহজেই করতে পারেন। হয়তো প্রডিউসার কিছুই মনে করলেন না, তাহলে দুজনেই গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানের মডারেটর আর প্রডিউসার দুজনে গুরুত্বপূর্ণ। প্রথমে যে অনুষ্ঠান করেছিলাম সেটা খুবই ভালো হয়েছিল, কিন্তু তারা আবার নতুন করে শুটিং করে সবকিছু বদলে ফেলেছিল। কিন্তু তারপরেও সিএনএন আইবিএন এর জন্য আরেকটা অনুষ্ঠান করলেন, এই সেটা ব্যাপারে আসলে বলবেন? বেশ কয়েক বছর পরে, আমি ঠিক জানি না, তবে এটা সম্ভবত 7-8 বছর পরে, প্রথম টক শোটার পরে সম্ভবত অনুষ্ঠানটা করেছিলাম 2007 সালে। এটা প্যানেল ডিসকাশন। অভিজ্ঞতাটা বলবেন? অনুষ্ঠানটা ছিল লাইভ প্যানেল ডিসকাশন। বিষয়টা ছিল মুসলিমদের নিয়ে, টপিকটার নাম ঠিক মনে পড়ছে না। উপস্থাপনা করেছিলেন রাজদীপ সারদেশাই। রাজদীপ সারদেশাই। আর রাজদীপ সারদেশাই তখন ছিলেন দিল্লিতে। সেখানেও বেশ কয়েকজন অতিথি এসেছিলেন। তাদের মধ্যে আমার যতদূর মনে পড়ে একজন এমপি, নামটা মনে পড়ছে না, মুসলিম ইন্ডিয়া পত্রিকার এডিটর কে, সৈয়দ শাহাবুদ্দিন। সৈয়দ শাহাবুদ্দিন, হ্যাঁ তিনিও সেখানে ছিলেন। এছাড়াও দিল্লিতে আরো কয়েকজন ছিলেন। আমি একা ছিলাম বোম্বেতে। এখানেও আমার অভিজ্ঞতাটা ভালো ছিল না, তার কারণ আমি কথা বলার সুযোগ পেয়েছিলাম মাত্র 2 বার। কথা বললাম কিন্তু সেটা শোনাও গেল না, মাইক্রোফোনটা তখন তাদের হাতে। যদিও সেটা লাইভ শো, আমাকে যখন সুযোগ দেওয়া হচ্ছে শুধু তখনই কথা বলতে পারবো। সাধারণত লাইভ প্যানেল ডিসকাশনে সবাই কথা বলতে পারেন, কোনো বাধা দেওয়া হয় না। কিন্তু আমি বোম্বেতে আর তারা দিল্লিতে, তাদের কথাবার্তা শুনছি একটা হেডফোন দিয়ে। সেটা সম্ভবত একটা মোবাইল, ঠিক জানি না। সেখানে প্রশ্ন করা হলো, যদিও সেটা লাইভ শো, সরাসরি সম্প্রচার, লাইভ প্রচার হচ্ছে, কিন্তু আমার কথাগুলো শোনা গেল না, কারণ মাইক্রোফোনের সুইচ অন করা হয়নি। তাই এটাও ভালো অভিজ্ঞতা ছিল না। তবে যেহেতু অনুষ্ঠানটা লাইভ, তাই খুব একটা ক্ষতি হয়নি। সবাই ভেবেছে হ্যাঁ
ডক্টর জাকির বেশি কথা বলেননি অথবা সুযোগ পাননি, কারণ সেটা ছিল লাইভ শো, সরাসরি সম্প্রচার। তাই আমার মতে সেখানে খুব বেশি ক্ষতি হয়নি, তবে আমি কথা বলার সুযোগও খুব একটা পাইনি। হ্যাঁ, এবারে আমরা বুঝতে পারলাম। কিন্তু এরপরও আপনি অনুষ্ঠান করেছেন। এরপর আপনি সাহারা চ্যানেলে একটা অনুষ্ঠান করেছিলেন, আর কে বিশ্ব। এই অনুষ্ঠানটার উপস্থাপক আর কে বাজাজ। সবাই মনে করেন যে মুসলিমদের ব্যাপারে তিনি খুব কড়া সমালোচক, তারপরও সেখানে গেলেন কেন? তৃতীয়বার অনুষ্ঠান করতে গিয়েছিলাম কারণ সেটা ছিল ইন্টারভিউ। প্রথমটা ছিল প্যানেল ডিসকাশন অথবা টক শো, দর্শকও ছিল, প্রচার করা হয়েছিল পরে। দ্বিতীয়টা ছিল লাইভ টেলিকাস্ট। দুটোর অভিজ্ঞতাই খারাপ। এখন তৃতীয়টা টিভি ইন্টারভিউ। এই কথাটা আগেও বলেছি যে একটা ইন্টারভিউতে কম ক্ষতি হতে পারে, তবে ক্ষতি করা যায়। প্রথমে আমি রাজি হইনি, কিন্তু পরে যখন জানলাম এটা লাইভ অনুষ্ঠান, তখন ভাবলাম ঠিক আছে, ক্ষতিটা কম হবে। আমার কথা তো এডিট করতে পারবে না। তাই যেহেতু সেটা লাইভ অনুষ্ঠান ছিল, আমি তাদের স্টুডিওতে, সাহারা স্টুডিওতে যেটা বলবো সেটাই প্রচারিত হবে। তাই আমি অনুষ্ঠানে যেতে রাজি হয়েছিলাম, যদিও উপস্থাপক আর কে বি। আর আমি অন্তত এটা বলবো, যদিও মিস্টার আর কে বাজাজ এমন কিছু প্রশ্ন করেছিলেন যেগুলোর উত্তর ঠিকমতো দিতে না পারলে মুসলিমদের মধ্যে তিক্ততা সৃষ্টি হতে পারত, তিনি এরকম বেশ কিছু প্রশ্ন করেছিলেন। তবে যেহেতু লাইভ ছিল, সব মিলিয়ে অনুষ্ঠানটা ভালোই হয়েছিল, কারণ আমি উত্তর দেওয়ার সময় স্বাধীনতা পেয়েছি, আর আমার উত্তরগুলো এডিট করা হয়নি। এজন্যই আমি আর কে বির অনুষ্ঠানে গিয়েছিলাম। এরপর গত বছর শেখর গুপ্তর অনুষ্ঠানে, যিনি ইন্ডিয়ান এক্সপ্রেসের এডিটর ইন চিফ, তিনি আপনার ইন্টারভিউ নিলেন তার সেই বিখ্যাত টিভি প্রোগ্রামে ওয়াক দ্য টক। এটার কারণ কি এই যে ইন্ডিয়ান এক্সপ্রেস আপনাকে ইন্ডিয়ার 100 জন প্রভাবশালী ব্যক্তির মধ্যে অন্তর্ভুক্ত করেছিল, এই জন্যই সেখানে গিয়েছিলেন, নাকি এটার পেছনে অন্য কোনো কারণ ছিল? আর সেখানে অভিজ্ঞতাটা কেমন ছিল? এমনিতে আমি টিভি চ্যানেলে ইন্টারভিউ দিতে চাই না, বিশেষ করে ইন্ডিয়ায়। এখানে আমি বলছি টিভিতে বিভিন্ন এক্সক্লুসিভ অনুষ্ঠান নিয়ে। এছাড়াও বিভিন্ন টিভি চ্যানেলে ছোট ছোট ভিডিও দিয়েছি, যেগুলো অনেক আগেই দিয়েছিলাম আমি, যেমন ইটিভি উর্দু, এরকম বেশ কিছু চ্যানেলে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছি। তবে সেটাও এখন বন্ধ করে দিয়েছি, কারণ আমি 5 মিনিট কথা বললে সেখান থেকে ওরা 1 মিনিট দেখায়। এই 5টা অনুষ্ঠান বাদেও অনেক টিভি চ্যানেলে আমাকে দেখতে পাবেন, সেগুলো বিভিন্ন বিষয়ের উপর আমার মন্তব্য অথবা উত্তর হতে পারে। টপিকটা মুসলিমদের শিক্ষা দীক্ষা, এরকম কিছু একটা। এখন ইন্টারভিউ দিতে কেন রাজি হলাম আমি? শেখর গুপ্তর সেই অনুষ্ঠানে প্রাইম মিনিস্টার সহ অনেক বিখ্যাত লোকজন এসেছিলেন, সেই জন্য আপনাকে প্রশ্নটা করলাম। যখন আমার কাছে ইন্টারভিউর জন্য আসলো, প্রথমে আমি রাজি হইনি। তখন আমার সহকর্মী আর বন্ধুরা বলল, এটা কি জানেন যে শেখর গুপ্তর ওয়াক দ্য টক, এই অনুষ্ঠানটা ইন্ডিয়ার সবচেয়ে সেরা ইন্টারভিউগুলোর মধ্যে একটা, এটার টিআরপি সবচেয়ে বেশি। তবে আমি খুব একটা টিভি দেখি না, যদিও আমি মিডিয়ার লোক, টিভি চ্যানেলে অনুষ্ঠান করি, তবে আমি নিজে খুব একটা টিভি দেখি না। আমি জানতাম না এই ওয়াক দ্য টক জিনিসটা কি। আমার সহকর্মী আর বন্ধুরা পরে জানালো যে এটা খুবই জনপ্রিয় একটা অনুষ্ঠান, আর এই অনুষ্ঠানে ইন্ডিয়ান এক্সপ্রেসের এডিটর ইন চিফ শেখর গুপ্ত উপস্থাপনা করে থাকেন। তিনি একজন সৎ মানুষ, আর তার অনুষ্ঠানে অতিথি হন প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার অথবা খুব বড় মাপের কোনো সেলিব্রিটি, আর এই মানুষটার উপর ভরসা করা যায়। তবে ইন্টারভিউটা শুরু করার আগে আমি তার সাথে কথা বলতে চাইলাম, আর এই অনুষ্ঠানটার 1 সপ্তাহ আগে তিনি দিল্লি থেকে এসে আমার সঙ্গে প্রায় 1 ঘন্টা কথা বললেন। সেই কথা বলার সময় তাকে জিজ্ঞেস করলাম, যখন অনুষ্ঠানটা রেকর্ড করবেন, এটা হবে একটা টক শোর মতো, ওয়াক দ্য টক, তাকে জিজ্ঞেস করলাম প্রোগ্রামটা দেখাবেন কি পুরোপুরি নাকি এডিট করে। তিনি বললেন, এ ব্যাপারে আপনাকে কথা দিতে পারি, 99% এডিট করা হবে না, তবে সামান্য এদিক ওদিক হতে পারে ডিউরেশনটা ঠিক রাখার জন্য। তিনি কথা দিলেন কোথাও এডিট করা হবে না, আর এটাও নিশ্চিত করবেন যে আমার দৃষ্টিভঙ্গি বদলানো হবে না। যেহেতু তিনি আমাকে কথা দিলেন, আর আমি তার ব্যাকগ্রাউন্ড চেক করলাম, সহকর্মীদের কথা শুনলাম, তারপর আমি ইন্টারভিউ দিলাম। শেখর গুপ্ত আবার দিল্লি থেকে বোম্বেতে আসলেন। তারপর আমরা ওয়ার্লি সিফেসে হাঁটতে হাঁটতে অনুষ্ঠানটা শুটিং করলাম। ডিউরেশন ছিল আনুমানিক 1 ঘন্টা, অ্যাড বাদ দিলে 40 থেকে 45 মিনিটের মতো। আর আমার মতে এটাই হলো ইন্ডিয়ার টিভি চ্যানেলগুলোতে আমার সেরা অভিজ্ঞতা। আর আমি বলবো যে এই শেখর গুপ্ত কথা দিয়ে কথা রাখেন। টিভি অনুষ্ঠানটা দেখে খুব ভালো লাগলো, কিছুই এডিট করা হয়নি।
আমার মতামত বদলাননি, যদিও তিনি আমাকে বেশ কিছু চ্যালেঞ্জিং প্রশ্ন করেছিলেন, তবে উত্তর দেওয়ার চেষ্টা করেছি আমি। তিনি আমাকে সময়ও দিয়েছিলেন, আর বিশ্বাস করেন তিনিও কথা রেখেছেন, কিছু এডিট করেননি, মূল অবস্থাতে রেখে দিয়েছেন। এজন্য অনুষ্ঠানটা পছন্দ করেছিলাম। আর টিভিতে অনুষ্ঠান দেখানোর পরের দিন প্রথমবারের মতো অনুষ্ঠানটার কথা খবরের কাগজে আসলো, দেশ জুড়ে ইন্ডিয়ান এক্সপ্রেসের ২১-২২টা এডিশনের সবগুলোতেই। সে খবরটা স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলগুলোতে দেখানো হয়েছে। এছাড়াও একটা খবরের কাগজে এই আর্টিকেল ছাপানো হয়েছে, ইন্ডিয়ান এক্সপ্রেসের সবগুলো এডিশনে ছাপা হয়েছে। এটা খুব ভালো। আর এরকম কিছু মানুষই ইন্ডিয়াকে আরো মহান করেছেন, শেখর গুপ্তর মতো এরকম মানুষ। তিনি এভাবে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। হতে পারে সেটা ইসলামিক দৃষ্টিভঙ্গি, মাওবাদীদের দৃষ্টিভঙ্গি, অথবা হয়তো কমিউনিস্ট, এরকম আরো অনেক। এজন্য অবশ্যই তাকে অভিনন্দন জানাবো। তবে আমরা আলোচনা করার আগে আপনার যে অভিজ্ঞতাটা হয়েছে একেবারে লেটেস্ট টিভি টক শোতে 2 সপ্তাহ আগে, সেই একই টিভি চ্যানেল এনডিটিভি, যার উপস্থাপনা ছিলেন বারখা দত্ত, এনডিটিভির সেই অনুষ্ঠান সম্পর্কে ডক্টর জাকির নায়েকের মতামত, তার বিশ্লেষণ, সেটা জানার আগে আমরা বিভিন্ন দর্শকের কাছ থেকে পাওয়া ইমেইলে তাদের প্রতিক্রিয়া আর তাদের মতামতগুলো জানব। এই ইমেইলগুলির বেশিরভাগই এসেছে এনডিটিভির নিজস্ব ওয়েবসাইট থেকে, এছাড়াও কিছু ফেসবুক আর কিছু অন্যান্য ওয়েবসাইট থেকে। আসুন এবারে তাদের প্রতিক্রিয়াগুলো জেনে নেই। আর এছাড়াও আমাদের এখানে যে দর্শকদের দেখছেন, এরাও সবাই সেই অনুষ্ঠানটা দেখেছিলেন, উই দ্য পিপল মুসলিম আইডেন্টিটি ইন পপুলার কালচার। এরাও তাদের মতামতটা জানাতে চান। এখানে অনেকেই আছেন আমার পেছনে ডান দিকে, আমার বাম দিকে। এরা তাদের মতামতটা আমাদের জানাবেন। এছাড়াও তারা ডক্টর জাকির নায়েককে বিভিন্ন প্রশ্ন করবেন, আর ডক্টর জাকিরও সেগুলোর উত্তর দেবেন। আমি প্রথমে আপনাদের সামনে ইমেইলগুলো পড়ে শোনাবো। মেইলগুলো আমি পড়ব একেবারে হুবহু। আমি একজন মডারেটর হিসেবে দর্শকদের লেখা একটা কথাও বদলাবো না, যাতে করে আমার নামে কেউ সমালোচনা না করে যে আমি শব্দগুলো বদলে দিয়ে অর্থটাই পাল্টে ফেলেছি। দর্শকদের লেখা কিছু মেইলে বিভিন্ন ধরনের বানান আর বাক্য গঠনে কিছু সমস্যা আছে, তবে যেভাবে লেখা আছে আমি মেইলগুলো সেভাবেই পড়ে শোনাবো। প্রথমে একটা ছোট মন্তব্য পড়ছি, এগুলোই সবচেয়ে বেশি এসেছে। প্রথম মন্তব্যটা লিখেছেন তাহুরা জিয়া। ডক্টর জাকির নায়েক, আপনার সিকুয়েলের অপেক্ষায় আছি, জাজাকাল্লা খায়। মঞ্জুর আহমেদ লিখেছেন, পিস টিভিতে এই সবগুলো প্রশ্নের উত্তর দেবেন। আমার দেখে খুব খারাপ লেগেছে, 1 ঘন্টা বিতর্কের জন্য যথেষ্ট সময় না। এরপর আমাদের কাছে রয়েছে একটি লম্বা মন্তব্য, লিখেছেন একজন ভাই ইমরান আলী। আপনাদেরও বলবো একটু মন দিয়ে শুনুন, বেশ চিন্তা ভাবনা করে লেখা। যখনই আমি শুনলাম এনডিটিভি টক শোতে ডক্টর জাকির নায়েক অংশ নিচ্ছেন উই দ্য পিপল, আমি অনুষ্ঠানটা দেখতে বসে গেলাম যে বারখা দত্ত এবারে কিভাবে একজন বিখ্যাত মানুষের যুক্তি দিয়ে বলা কথাগুলোকে পাশ কাটিয়ে যান। আমার খেয়াল ছিল না বারখা প্রয়োজন পড়লে যথেষ্ট অসৎ হতে পারেন। এটার জোরে তিনি পাশ কাটাতে পারেন যে কাউকেই। যা ভেবেছিলাম, ডক্টর জাকিরকে কথা বলতে যথেষ্ট সময় দেওয়া হয়নি। পুরো ফোকাসটাই ছিল বলিউডের শাহরুখ খানের উপর। এখানেই শেষ না, দ্বিতীয় যে লোকটি বেশি কথা বলার সুযোগ পেয়েছেন তিনি করণ জোহর। ডক্টর জাকির নায়েককে বুঝতে হবে যে এই ধরনের অনুষ্ঠানে একে অন্যের যুক্তি খণ্ডন করেন মাত্র 1 সেন্টেন্সে। কয়েক সেকেন্ডে একটা ধর্মের পুরো ধারণাটা বোঝানো সম্ভব না। যদিও ডক্টর জাকির সাহসের সাথে সত্যি কথাগুলো বলেছেন, তবে অন্যদের কথাবার্তা কিছু ক্ষেত্রে মনোযোগটা সরিয়ে দিয়েছে। তার উপরে বারখা দত্ত ডক্টর জাকির নায়েককে কথা বলার জন্য যথেষ্ট সময় দেননি, এটা একেবারে স্পষ্ট বোঝা যায়। তবে 1 মিনিট, উনি তো ডক্টর জাকির নায়েক। মানুষের মনের চিন্তাভাবনার বারুদে আগুন না জ্বালিয়ে তো তিনি যেতে পারেন না, হোক না সেটা যতই কম সময়। আর আমি যা ভেবেছিলাম তিনি সেটাই করলেন। আপনারা যদি মন দিয়ে তার কথা শোনেন, দর্শকদের মনে কথাগুলো ছাপ ফেলবে।
তারা পরে রেফারেন্সগুলো চেক করে দেখবে। তিনি জানতেন যে লাখ লাখ মানুষ অনুষ্ঠানটা দেখছে। এমনও দর্শক আছে যারা পিস টিভি দেখে না। এই সুযোগটাকেই তিনি কাজে লাগালেন। 9/11-এর সেই আক্রমণের ব্যাপারে বললেন আবারও তদন্ত করার কথা। এটা থেকেই সবকিছুর শুরু। মুসলিমদের সন্ত্রাসী বলে চিহ্নিত করার শুরুটা এই ঘটনা থেকেই। তিনি স্পষ্ট করে বলেছেন যে একটা ডিভিডিতে ৭৫ জন শীর্ষস্থানীয় আমেরিকান বিজ্ঞানী এবং প্রফেসর তারা প্রমাণ করেছেন যে 9/11 ভেতরের কেউ ঘটিয়েছে। 2টা ওয়েবসাইটের নামও বলেছেন। এরপরে বারখা দত্ত তাকে থামিয়ে দেন। একটা ওয়েবসাইট http://911truth.org, অন্য ওয়েবসাইটটার নাম আমার মনে নেই। মানুষজন এই ওয়েবসাইটগুলোতে গিয়ে নিজেরাই আসল সত্যিটা জেনে নেবেন। যদিও ডক্টর জাকির নায়েককে যথেষ্ট সময় দেয়া হয়নি, তিনি দায়িত্ব পালন করেছেন। সেখানে কয়েকটা কথা বলেছেন। মধ্যপন্থী বা উদারপন্থী মুসলিম বলে কিছু নেই, আছে নিয়ম মানা মুসলিম, আংশিক নিয়ম মানা এবং নিয়ম না মানা মুসলিম। অন্যদের কাছে ইসলামের সত্যের বাণী জানানো প্রত্যেক মুসলিমের দায়িত্ব। ওসামা বিন লাদেন অথবা তালেবানদের সন্ত্রাসী বলে ডাকা, যার ভিত্তি হল CNN আর বিবিসিতে প্রচারিত খবর, এটা ভুল আর অন্যায্য। কাউকে সন্ত্রাসী বলে অভিহিত করার আগে বিভিন্ন চ্যানেলে প্রচারিত এইসব খবরের সত্যতা নিরপেক্ষতা যাচাই করে নেওয়া উচিত। ভিডিওগুলো ছিল এক ধরনের ফাঁকিবাজি। মিডিয়া এসব কাজে খুব দক্ষ। 9/11 ভেতরের কেউ ঘটিয়েছে, আরবদের পক্ষে এটা করা অসম্ভব। বাইরের অ্যাপিয়ারেন্স, দাড়ি, টুপি ইত্যাদি না পড়াটা ইসলামের ৭০টা বড় গুনার মধ্যে পড়ে না। বাইরে থেকে কেমন দেখাচ্ছে তার চাইতেও গুরুত্বপূর্ণ কাজ ইসলাম ধর্মে আছে। তবে পুরোপুরি ইসলাম পালন করা, বাইরের লেবেল, সেটাও গুরুত্বপূর্ণ। এই কথাগুলো শুনলে প্রত্যেকেই কিছু সময় সেটা নিয়ে ভাববেন। শাহরুখ যথেষ্ট মনোযোগ দিয়ে এই কথাগুলো শুনেছিলেন, তার ভালো লেগেছিল। আমার এরকমই মনে হয়েছে, আমার ভুলও হতে পারে। তবে ডক্টর জাকির কাউকে ভয় না পেয়ে সেখানে সত্যি কথাগুলোই বলেছেন। তিনি আত্মবিশ্বাসী, কারণ তিনি আল্লাহকে বিশ্বাস করেন। কোনো কিছুই তাকে দমাতে পারবে না। সবকিছু উপেক্ষা করে যেটা সত্যি সেটাই বলবেন। ইমরান আলীর এই ইমেইলের উত্তরে বেশ কয়েকজন ভাই মেইল করেছেন, সেগুলো বেশ ইন্টারেস্টিং। মোস্তফা হোসেন ভাই লিখেছেন, আপনাদের উপর আল্লাহ তাআলার দয়া, শান্তি ও রহমত বর্ষিত হোক। আজকে আমি অনুষ্ঠানটা দেখেছি, উই দ্য পিপল, বলিউডের অনেক লোকজনই ছিল। আরও ছিলেন ডক্টর জাকির নায়েক। আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, মিডিয়া আবারও তার দুমুখ চেহারাটা দেখিয়ে দিল। বারখা দত্ত হলেন একজন সাংবাদিক। তিনি সবাইকে সমান সুযোগ দেননি। ডক্টর জাকিরকে উত্তর দেওয়ার জন্য অনেক সময় মাত্র 30 সেকেন্ড সময় দেওয়া হয়েছে। সেখানে অন্যদেরকে দেওয়া হয়েছে 2 থেকে 3 মিনিট। ডক্টর জাকিরের সবগুলো উত্তরেই অন্য কেউ বাধা দিয়েছে। ডক্টর জাকিরের উত্তর শেষ করতে না দিয়ে অপ্রাসঙ্গিক কথা বলেছে। মিডিয়ার দুমুখ চেহারাটা আপনারা পরিষ্কার দেখতে পাবেন। এই ইমেইলটা যারা পড়েছেন তাদের সবাইকে অনুরোধ করছি, এই খারাপ কাজের প্রতিবাদ করুন। আমাদের নবীজির একটা হাদিস আছে, যদি কোনো খারাপ কাজ হতে দেখো তোমার হাত দিয়ে সেটা থামাও, না পারলে জিহ্বা দিয়ে থামাও, না পারলে অন্তত মনে মনে অভিশাপ দাও। এটাই হলো ঈমানের সর্বনিম্ন স্তর। আমার মত অনুযায়ী মিডিয়ার লোকজন জাকির ভাইয়ের সাথে প্রতারণা করেছে, তা না হলে তিনি এই নিয়মগুলো মেনে চলতেন না। তবে মানুষ ইসলামকে যতই দাবিয়ে রাখতে চাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায় এই ধর্মের প্রসার আরও বেড়ে যাবে ইনশাআল্লাহ। এরপর আরেক ভাই লিখেছেন, ভাই নাভিদ, তিনি লিখেছেন, আল্লাহ সব সময় সত্যের পক্ষে থাকবেন। এই মিডিয়া প্রমাণ করে দিয়েছে যে তারা ভুল বলছে, সত্যি কথা বলছে না। আল্লাহ বলেছেন, নিশ্চয়ই মিথ্যা থেকে সত্য সুস্পষ্ট হয়েছে। যদিও ডক্টর জাকিরকে যথেষ্ট সময় দেওয়া হয়নি, তারপরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো পৃথিবীকে দেখিয়ে দিলেন ডক্টর জাকির কিভাবে ধৈর্য ধরেছিলেন আর শান্তভাবে তাদের অন্যায়গুলো সহ্য করেছেন। যদি শাহরুখ খান আর অন্যান্যরা তাদের দৃষ্টিভঙ্গি অনুযায়ী চলতে চান, আল্লাহর আদেশগুলো না মেনে, তাহলে তারাই ক্ষতিগ্রস্ত হবেন। তারা এখন সেটা বুঝতে পারছেন না।
একদিন এই সত্য তাদের সামনে এসে হাজির হবে, কিন্তু দেরি হয়ে যাবে এটা বলে তখন লাভ হবে না যে আমি নিয়ম মানা মুসলিম হতে চাই। তারা হয়তো পৃথিবীতে খুব ধনী আর বিখ্যাত হবেন, কিন্তু মারা যাওয়ার পর তাদের বিশ্বাসের কি হবে? চিন্তা করছেন না? আল্লাহ যেন সবাইকে সরল পথে আসার জন্য হেদায়েত করেন, আর ডক্টর জাকিরকে ইসলামের পক্ষে দাঁড়ানোর জন্য আরো শক্তি আর জ্ঞান দেন, তাকে যেন রক্ষা করেন। আমরা দর্শকদের চিঠিগুলো পড়ে শোনাচ্ছি, যেগুলো আমরা পেয়েছি ইমেইল এবং ওয়েবসাইট থেকে, আর এর বেশিরভাগই এনডিটিভির ওয়েবসাইট থেকে। এরপর আরও একটা মেইল পাঠিয়েছেন দ্য ট্রু ইন্ডিয়ান মুসলিম, এটাই হলো তার ইউজার নেম। যদি এখানে কারো সমালোচনা করতে হয়, তিনি হলেন ডক্টর জাকির। তিনি ইসলাম ধর্মের উপর বিশেষজ্ঞ, ইসলাম ধর্মের অনেক খুঁটিনাটি বিষয় জানেন অথবা দাবি করেন। তিনি বললেন 9/11-এর জন্য ওসামা বিন লাদেন দায়ী নয়, তিনি ভুল তথ্য ছড়াচ্ছেন, আর এটা মোটেও ঠিক না। অনেকেই তার কথা মানে। আমি দুঃখিত, তবে আমি এখানে একমত নই। ওয়েবসাইট, জার্নাল, মিডিয়া তাদের মতো করেই বলবে, তবে একজনের মুখের কথা বদলানো যায়। ডক্টর জাকির কেমন পোশাক পরেছিলেন? তিনি কেন সেখানে পরে গেলেন একটা স্যুট? উনি আরবদের পোশাক পরলেন না কেন? তিনি তো ইসলামের বাণী প্রচার করছেন। অনেক মানুষই ডক্টর জাকির নায়েকের অনুসারী, সেজন্য তার এটা বলা উচিত হয়নি যে তালেবান আর ওসামা এরা 9/11-এর জন্য দায়ী নয়। এ কথাটা পুরোপুরি ভুল। আমি সিএনএন, বিবিসি বা এরকম একচোখা চ্যানেলের কথা শুনিনি, বরং যারা এই কাজটা করেছে তারাই তো দায়টা স্বীকার করেছে। আমার মনে হয় ইসলাম ধর্মের কোথাও নিরীহ মানুষ হত্যা করাকে অনুমোদন দেয়া হয়নি। সত্যি বলতে কোনো ধর্মই অনুমোদন দেয় না। তাই আমার মনে হয় এই চরমপন্থীরা কি চাচ্ছে। ডক্টর জাকির বলেছেন তালেবান আর ওসামা বিন লাদেন 9/11-এর জন্য দায়ী নয়। এটা দর্শকরাও ভালোভাবে গ্রহণ করেননি। সাধারণ মানুষই বিচার করবে যে ইসলাম ধর্ম আসলে কেমন। এটাই আসল কথা। একটা দেশের নিরাপদ অবস্থা থেকে এরকম মন্তব্য করা আসলে খুব সহজ। যদি এই কথাগুলো বলেন কঙ্গোতে, মোজাম্বিকে, ইরাকে, জায়ারে ইত্যাদি, অন্য ধর্মের চরমপন্থীরা আপনাকে মেরে ফেলবে। যে কোনো ধর্মের মধ্যেই চরমপন্থী মনোভাবটা ঠিক না। এটা সমাজের জন্য ক্ষতিকর। এটাকে দমন করতে হবে। কোনো ব্যাপারে বাড়াবাড়ি করলে বেহেশতের ফলও শেষ পর্যন্ত বিষে পরিণত হয়। এই মেইলটার মাধ্যমে আমি কারো অনুভূতিতে আঘাত দিতে চাই না। আঘাত দিয়ে থাকলে দুঃখিত। আসলে আমি আমার নিজস্ব পদ্ধতিতে আপনাদের সবাইকে জানাতে চাই যে যদিও আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি না, তারপরও আমার মধ্যে নীতিবোধ আছে। ইসলাম যা শিখিয়েছে সেরকম নীতিবোধ। আমি নিশ্চিত আপনারা সবাই আমার চাইতে অনেক বেশি ধার্মিক এবং মুসলিম। আমি বিশ্বাস করি আমার এই নিজস্ব পদ্ধতিতে আমি ইসলাম সম্পর্কে মানুষের ভুল ধারণা দূর করার চেষ্টা করব। তাদের দেখাবো যে ইসলাম একটি সহনশীল এবং একটি মানবিক ধর্ম। আর একটা কথা বলবো, বারখা বা অন্য কেউ একচোখা ছিলেন না। যদি কেউ একচোখা থাকেন, তিনি ডক্টর জাকির। এটা তো একটা বিতর্ক অনুষ্ঠান, এখানে মতভেদ থাকতেই পারে, সবাই একমত নাও হতে পারেন। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিছু আছে পজিটিভ মন্তব্য, কিছু সমালোচনা, যেমন এই মেইলটা ডক্টর জাকিরের সমালোচনা করেছে। আমি আপনাদের সামনে সব ধরনের মন্তব্যই পড়ে শোনাচ্ছি, যাতে করে বুঝতে পারেন অনুষ্ঠানটা দেখে দর্শকরা কিরকম প্রতিক্রিয়া জানিয়েছেন। কিছু পজিটিভ, কিছু নিরপেক্ষ, আর কিছু সমালোচনা। এরপর আরেকজন উত্তর দিয়েছেন এই ইমেইলের একই ওয়েবসাইটে। লিখেছেন সরফরাজ আলী খান। ওয়ালাইকুম আসসালাম যারা সালাম দিয়েছেন, আর আসসালামু আলাইকুম যারা পরে এখানে এসেছেন। এটা ট্রু ইন্ডিয়ান মুসলিমের সেই অনুষ্ঠান প্রসঙ্গে করা মন্তব্যের একটা উত্তর। আমার ভাই সেখানে লিখেছেন ওসামা 9/11-এর আক্রমণ করেছে কিনা সেটা জানার জন্য তাকে বিবিসি বা সিএনএন দেখতে হবে না। যদি মিডিয়া চ্যানেলগুলোতে দেখে না থাকেন, তাহলে উনি এটা কোথায় দেখেছেন? কোন চ্যানেলে আপনি দেখেছেন যে ওসামা দায় স্বীকার করেছে, অথবা কোন খবরের কাগজে আপনি এটা পড়েছেন? আমি কিন্তু ওসামাকে সমর্থন করছি না। যদি সে এটা করে থাকে নিন্দা করব। যদি না করে, তাহলে শুধুমাত্র এই সন্দেহেই 50,000 আফগানি মারা গিয়েছে।
আমি আপনাকে একটা প্রশ্ন করি, আপনি লুজ চেঞ্জ দেখেছেন? না দেখে থাকলে অবশ্যই দেখবেন এই ডকুমেন্টারি। এটা কোনো মুসলিম তৈরি করেনি, তৈরি করেছেন একজন আমেরিকান। আর সেখানে দেখবেন তালেবানরা তারা ইংরেজিতে কথা বলছে, যদিও তাদের উচ্চারণটা হয়তো বুঝতে পারবেন না। তারা আমেরিকানদের কাছ থেকে প্রমাণ চাচ্ছে যে ওসামা এটার জন্য দায়ী। তারা বলেছিল যদি প্রমাণ পায় তাহলে তারাই ওসামাকে আমেরিকার হাতে তুলে দেবে। এই ভিডিওটা মাত্র একবার দেখানো হয়েছিল নিউজ চ্যানেলে, এরপর ভিডিওটা আর কখনোই দেখানো হয়নি। ভাই, আপনি যেতে বললেন ইরাকে, জায়ারে, কঙ্গোতে। ভাই, আপনি মুসলিম পোশাক পরে আমাদের আসামে চলে যান, উলফার সন্ত্রাসীরা আপনাকে টুকরো টুকরো করে ফেলবে। তারা মুসলিমদের হত্যার ব্যাপারে বিশেষভাবে দক্ষ। 749টা আক্রমণ করেছে, আর ডক্টর জাকির নায়েক এই পোশাকে সেখানে পাবলিক লেকচার দিয়েছেন। আলহামদুলিল্লাহ, এটাই হলো ইসলাম ধর্মের শক্তি। আল্লাহর পথ ধরে চলুন। দায়িত্ব পালন না করলে অন্যদের দাওয়া দেওয়ার কাজে না করবেন না। আপনি আপনার নিজস্ব উপায়ে চেষ্টা করে যাচ্ছেন, সেটা খুবই ভালো কথা। তবে অন্যরা যারা চেষ্টা করছেন তাদের কি হবে? ডক্টর জাকিরের টিভি চ্যানেলের দর্শক সংখ্যা প্রায় 7 কোটির মতো। এটা গড টিভিকেও পেছনে ফেলে দিয়েছে। ভাই, আমাদের দায়িত্ব হলো প্রচার করা, মানুষকে হেদায়েত করা নয়, যাতে করে শেষ বিচারের দিনে আপনি সাক্ষ্য দিতে পারেন আপনি মানুষের কাছে ধর্ম প্রচার করেছেন। অন্ততপক্ষে চেষ্টা করেন। আর কে জানে, হয়তো কারো জন্য বেহেশতের দরজা খুলে দেবেন। ডক্টর জাকির অনেক মানুষের জন্য বেহেশতের দরজা খুলে দিয়েছেন। আল্লাহ আমাদের শান্তিতে রাখুন আর সঠিক পথে রাখুন। ইমরান আলীর মেইলের উত্তরে এই লম্বা ইন্টারেস্টিং মন্তব্যটা আপনারা এতক্ষণ ধরে আমার কাছে শুনলেন। এরপর লিখেছেন ভাই মনোজ মিশ্র, অমুসলিম, ইনিও ইন্টারেস্টিং মন্তব্য করেছেন। ডক্টর জাকির নায়েকের মতো এত বিখ্যাত আর যোগ্য একজন মানুষ, যিনি কম্প্যারেটিভ রিলিজিয়নের উপর একজন এক্সপার্ট, তাকে কথা বলার সময় দেওয়া হয়নি। তার বদলে কথা বলেছেন সোহা আলী, শাহরুখ খান আর কম পরিচিত কবির খান। তারা এমন বিষয়ে বলেছেন যেটা সম্পর্কে তারা কিছুই জানেন না। কোনো বিষয়ে কথা বলা উচিত এক্সপার্টদের, যারা জানে না তাদের বলা উচিত না। হ্যাঁ, সোহা বা শাহরুখ, কবির খান বা সালমান খান ফিল্ম নিয়ে কথা বলুক, তাহলে ঠিক আছে। যদিও আমি হিন্দু, আমি পিস টিভিতে ডক্টর জাকির নায়েকের লেকচার শুনেছি। এছাড়াও কম্পারেটিভ রিলিজিয়নের বিভিন্ন টপিক নিয়ে অনেকের সাথে বিতর্ক করেছেন, আলোচনা করেছেন। আমি আপনাদের বলছি, ওনার কোনো তুলনা নেই। বারখা ডক্টর জাকিরকে সময় না দিয়ে এত বড় ব্যক্তিত্বকে আসলে অপমানই করেছেন। ডক্টর নায়েক হলেন ডক্টর নায়েক। ডক্টর নায়েকের এরকম কোনো টিভি ডিবেটে আসা উচিত নয়, যেখানে কথা বলতে পারবেন না, ব্যাখ্যা করতে পারবেন না। ধন্যবাদ। ধন্যবাদ। হুমায়ুন কবির লিখেছেন, আমি ভিডিওটা দেখেছি। ডক্টর নায়েকের ওখানে কোনোভাবেই যাওয়া উচিত হয়নি। অন্য কাউকে কথার মধ্যে বাধা দেয়া হয়নি, কিন্তু ডক্টর নায়েককে প্রত্যেকবার উত্তর দেওয়ার সময় বাধা দেয়া হয়েছে। যদি ক্যান্সারের চিকিৎসার জন্য ইঞ্জিনিয়ারকে ডাকেন তাহলে কি হবে? ডক্টর জাকির নায়েকের জন্য আমার খারাপ লাগছে। আল্লাহ আমাদের সাহায্য করুন। সাজ্জাদ তিনি লিখেছেন, এটা হাস্যকর যে কিছু মানুষ এমন একটা বিষয় নিয়ে কথা বলেছেন যেটার ব্যাপারে তাদের বিন্দুমাত্র ধারণা নেই। প্রত্যেকেই তাদের মতো করে ইসলামের সংজ্ঞা তৈরি করেছেন, যেটা তার নিজের কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ। বারখা যে ডক্টর জাকিরকে কথা বলতে দেননি, এটাও খুব বিরক্তিকর লেগেছে। ডক্টর জাকির সবচেয়ে বেশি জানেন, কিন্তু তাকেই কোনো কথা বলতে দেয়া হয়নি। এরপর একজন অমুসলিম বোন, নাম কীর্তি মিশ্র, লিখেছেন, উই দ্য পিপল সত্যি কথা বলেনি, পুরোপুরি অগণতান্ত্রিক। উই মানে বারখা আর তার বামপন্থী বন্ধু, তারা তাদের একচোখা মতামত প্রচার করেছেন। বেশিরভাগের কথাকে অগ্রাহ্য করা হয়েছে। নিরপেক্ষ সাংবাদিকতার নামে হাস্যকর নাটক। এরপর একজন অমুসলিম ভাই বিজয় লুগানি লিখেছেন, সংখ্যালঘুদের নিয়ে যত বেশি আলোচনা করব তাদের সমস্যা তত বেশি বাড়বে। আমাদের এই দেশে আমরা আসলে সবাই সমান।
আমরা কেউ একে অন্যকে সন্দেহ করব না। কেউ যদি বেআইনি কোনো রকম কাজ করে, আইন সেখানে তার দায়িত্ব নেবে। শাহরুখ খান সবচাইতে ভালো বলেছেন। আরও কিছু মন্তব্য পড়ার আগে এখানে উপস্থিত যারা আছেন তাদের কাছ থেকে এই অনুষ্ঠানটা সম্পর্কে মন্তব্য শুনতে চাই। এতক্ষণ ধৈর্য ধরার জন্য ধন্যবাদ। বিভিন্ন দর্শকদের বড় বড় মন্তব্যগুলো শুনলেন আমাদের এই অনুষ্ঠানে, টিভি টক শোজ অ্যান্ড অ্যানালিসিস। আমি এখন আপনাদের কাছ থেকে মন্তব্য শুনতে চাইব। পরে আপনারা প্রশ্ন করবেন, ডক্টর জাকিরও আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেবেন। তবে তার আগে আপনাদের মন্তব্যটা আমি জানতে চাই। হ্যাঁ ভাই, বলুন। এনডিটিভি 24/7 এর সেই অনুষ্ঠানটা সম্পর্কে আমার মন্তব্য সেটা হলো, ডক্টর জাকির নায়েক সেই 8 জন প্যানেলিস্টের মধ্যে মাত্র একজন যিনি অন্য কারো কথায় বাধা দেননি। উনি বাদে প্যানেলের সবাই অন্যের কথায় বাধা দিয়েছেন। সবচেয়ে বেশি বাধা দিয়েছেন আলেক আর কবির। কবির খান ডক্টর জাকিরকে বাধা দিয়েছেন অন্ততপক্ষে 3 বার, যেন সেই অনুষ্ঠানে তিনি ডক্টর জাকিরকে থামিয়ে দেওয়ার দায়িত্ব নিয়েছিলেন। ডক্টর জাকির নায়েক তার হাত তুলে রেখেছিলেন, আর অনুষ্ঠানের 75%-এরও বেশি সময় ধরে তার হাত তোলাই ছিল। তবে টিভিতে আমরা দেখলাম তিনি মাত্র 1 বার কি 2 বার হাত তুলেছিলেন। তার মানে অনুষ্ঠানটা পরে এডিট করা হয়েছে। আমি বলবো যে ডক্টর জাকির নায়েকই সেখানে একমাত্র লোক যিনি অনুষ্ঠানের নিয়মগুলো মেনে চলেছিলেন সত্যিকারের মুসলমানের মতো, যদিও তাকে কথা বলার খুব কম সুযোগ দেয়া হয়েছে। আসসালামু আলাইকুম। অনুষ্ঠানটা দেখার পরে আমার মনে হয়েছে বারখা দত্ত সেখানে চাচ্ছিলেন ডক্টর নায়েক যেন কথাগুলা বলতে না পারেন। এজন্য তিনি ইচ্ছা করেই ওসামা বিন লাদেনের বিতর্কিত প্রসঙ্গটা তুলেছিলেন। ডক্টর নায়েক যখন এই ব্যাপারটা ব্যাখ্যা করে বললেন যে সিএনএন বা বিবিসির খবরের উপরে আমরা ভরসা করতে পারি না, বারখা আপত্তি জানালেন, এখানে একমত হলেন না। কিন্তু আবার অন্যদিকে করণ জোহর তিনি একটা ঘটনার কথা বললেন, এরপরেই তিনি মাই নেম ইজ খান বানানোর কথা ভেবেছিলেন। তিনি বলেছিলেন যে কয়েকজন শিক্ষিত লোক, তাদের কয়েকজন আবার অক্সফোর্ড ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট, তারা ইসলাম ধর্মের নামে নিন্দা করছে। করণ জোহর বলেছিলেন যে এভাবে কিছু মানুষ মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে চলে যাচ্ছে কারণ তারা কিছু ভুল ইনফরমেশন পেয়েছে, হয়তো নিউ ইয়র্ক টাইমস থেকে অথবা মিডিয়ার কোনো খবর থেকে। সে সময় বারখা করণ জোহরের সাথে একমত হয়েছিলেন। এখানে আমরা বারখা দত্তের দুমুখ চেহারাটা দেখতে পাচ্ছি। একবার ডক্টর নায়েকের কথায় আপত্তি জানালেন, অন্যদিকে একই কথায় করণ জোহরের সাথে একমত হলেন। আর ডক্টর নায়েকের একজন ভক্ত হিসেবে এটা আমার খারাপ লেগেছে যে ডক্টর নায়েক কথা বলার জন্য যথেষ্ট সময় পাননি। এই ব্যাপারে আমি ডক্টর নায়েকের কাছ থেকেই সরাসরি তার মতামতটা জানতে চাই। ইনশাআল্লাহ আমরা ডক্টর জাকিরের কথা শুনবো। তবে তার আগে আমরা আরও কয়েকজন দর্শকদের মন্তব্য শুনবো, তাদের মতামত। আর কেউ? হ্যাঁ ভাই। কথা বলার আগে আপনার নাম আর পেশাটা বলবেন, তারপর প্রশ্ন করবেন। আমার নাম মহসিন খান, আর আমি একজন ফ্রিল্যান্সার। আমি যখন শুনলাম উই দ্য পিপল অনুষ্ঠানে ডক্টর নায়েক থাকবেন বারখা আর শাহরুখের সাথে, আমি ইন্টারনেটে অনেক মানুষকে অনুষ্ঠানের ব্যাপারে জানালাম। আমার গ্রুপ মেইল, ফেসবুক আর ফ্যান পেজের মাধ্যমে অনেক মানুষকে জানালাম। আমার এক বন্ধু পাকিস্তানে থাকে, নাম ফরিদ আহমেদ। সে বলল, তুমি শিওর ডক্টর নায়েক এনডিটিভিতে আসছেন? আমি পাকিস্তানে লাখখানেক মেসেজ ছেড়েছি যাতে সবাই অনুষ্ঠানটা দেখে। আমি বললাম, হ্যাঁ, তুমি নিশ্চিত থাকতে পারো। তারপর অনুষ্ঠানটা যখন দেখলাম তখন মনে হলো, হায় আল্লাহ, ডক্টর নায়েক কেন এখানে আসতে রাজি হলেন পুরো 1 ঘন্টার অনুষ্ঠানে মাত্র 2-3 মিনিটের জন্যে? তবে আলহামদুলিল্লাহ, এর মধ্যেও তিনি কিছু কথা বলেছেন। একেবারে শেষে বলেছেন মুসলমানদের জানা উচিত কিভাবে মিডিয়ায় কথা বলতে হবে। আলহামদুলিল্লাহ, এই কথাগুলো শুনে মানুষ তার ভিডিও খুঁজবে ইন্টারনেটে, ইউটিউবে, বিভিন্ন জায়গায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ সবচাইতে ভালো প্ল্যান করেন, এতে আমাদের উপকারই হবে। এই অনুষ্ঠানের জন্য জাযাকাল্লাহ। আমি আশা করছি এই অনুষ্ঠানের মাধ্যমে লাখ লাখ দর্শক তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর পাবেন। জাযাকাল্লাহ। জাযাকাল্লাহ ভাই। আর কেউ বলবেন? এরপরেই আমরা ডক্টর জাকিরকে কিছু প্রশ্ন করব। হ্যাঁ ভাই। আসসালামু আলাইকুম। আমার নাম আমান। আমি অনুষ্ঠানটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছি। পুরো অনুষ্ঠানটাই খুব খারাপ হয়েছে। আমার মতে বারখা দত্ত ঠিকমতো পরিচালনা করতে পারেননি। আর সেখানে ফাঁকা কলসি সবচেয়ে বেশি শব্দ করেছে। বিশেষ করে ওই লোকটা, নামটা যেন কি, কবির খান। কেউ চেনে না, কখনো নামও শুনিনি। আর কোন যোগ্যতায় সে ইসলাম সম্পর্কে মন্তব্য করতে এসেছে? ধন্যবাদ।
জাজাকাল্লাহ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। এবারে আমরা ডক্টর জাকিরের কাছ থেকে এই অনুষ্ঠান সম্পর্কে মন্তব্য শুনব। এখানে অনেকেই তাকে প্রশ্ন করবেন। এছাড়াও আমাদের কাছে এই অনুষ্ঠানটার উপরে হাজার হাজার চিঠি এসেছে। আমি এখানে যেটা করব, একই ধরনের প্রশ্নগুলো আমি জোড়া দিয়ে একসাথে করব। একসাথে হয়তো 5-6টা প্রশ্ন। আর আমি শিওর ডক্টর জাকিরের যে মেমোরি, তিনি সবগুলোই মনে রাখবেন আর সবগুলোর উত্তর দেবেন। আমি এখানে এরকম কয়েকটা প্রশ্ন শোনাচ্ছি। কিছু এসেছে ওয়েবসাইটে, কয়েকটা এনডিটিভির ওয়েবসাইটে, কিছু এসেছে ফেসবুকে, আর কিছু ইমেইল এসেছে আইআরএফে। হারুন আহসান লিখেছেন, ডক্টর জাকির, আমি খুব হতাশ হয়েছি, আপনার এরকম অনুষ্ঠানে আসা উচিত না। সৈয়দ উসেদ আহমেদ রিজভি লিখেছেন, ডক্টর জাকিরের একটা কথা আমার খুব পছন্দ হয়েছে ওই অনুষ্ঠানে। আর যাই ঘটুক না কেন, তিনি বলেছেন মধ্যপন্থী বা উদারপন্থী মুসলিম বলে কিছু নেই, আছে নিয়ম মানা আর নিয়ম না মানা মুসলিম। তারপরও আমার মতে ডক্টর নায়েকের এখানে আসা উচিত হয়নি। এরপর ভাই আবরার খান লিখেছেন, আসসালামু আলাইকুম, আমি বুঝতে পারছি না যে ডক্টর নায়েক কেন এমন একটা অনুষ্ঠানে গেলেন যে অনুষ্ঠানটা পরিচালনার দায়িত্বে আছে একদল মূর্খ, যেখানে তাকে কথা বলতে দেয়া হয়নি। ইসলাম ধর্মকে উদারপন্থী বানিয়ে ভুলভাবে তুলে ধরা হয়েছে। যিনি অনেক জানেন তার পক্ষে এমন অনুষ্ঠানে যোগ দেয়া উচিত না। এরপর আরেক আবরার খান লিখেছেন, ওয়াসসালাম, আমিও মিস্টার নায়েককে অনেক শ্রদ্ধা করি, সবসময় তার প্রশংসা করি, তবে ওনার ডক্টর নায়েকের এই সিদ্ধান্তটা বেশ বিব্রতকর ছিল। এবারে আমি একটা প্রশ্ন তুলে ধরছি, করেছেন ভাই ফাইয়াজবার। তিনি লিখেছেন, আমিও একমত, বারখার সাথে ডক্টর জাকিরের কথা বলাই উচিত হয়নি। বারখা ধর্ম, অর্থনীতি, সাংবাদিকতা বা সংস্কৃতি সম্পর্কে কিছুই জানে না। আমার দেখে খারাপ লেগেছে যে কিছু মানুষ ধর্ম আর পৃথিবী সম্পর্কে কম জানে, কিন্তু তারাই এ সম্পর্কে বলছে, যেমন শাহরুখ আর সোয়ালি। এটা ছিল আসলে মাই নেম ইজ খানের জন্য একটা পাবলিসিটি। ওবেদ মোহাম্মদ, আমার অবাক লাগছে ডক্টর জাকির নায়েক কেন এই অনুষ্ঠানে যেতে রাজি হলেন। অনুরোধ করছি স্যার, এমন অনুষ্ঠানে আর যাবেন না। তাহলে এতক্ষণ বলা এই সব সাজেশন, প্রশ্ন, দর্শকদের বিভিন্ন মতামত ডক্টর জাকিরের সামনে আমি তুলে ধরলাম। উনি এই প্রশ্নগুলোর সঠিক উত্তর দেবেন, আমরা নই। তাহলে আসুন এবার ডক্টর জাকিরের মুখ থেকেই শুনি। হ্যাঁ ডক্টর জাকির, এবারে আমরা আপনার মুখ থেকে উত্তরগুলো শুনতে চাই। এই প্রশ্নটা যে কেন আমি এই টক শোতে গিয়েছিলাম উইথ দ্য পিপুল এনডিটিভিতে, গত 2 সপ্তাহে আমাকে এই প্রশ্নটা কয়েকশোবার করা হয়েছে, ব্যক্তিগতভাবে, ইমেইলে, টেলিফোনে। বোম্বের লোকজন করেছেন, ইন্ডিয়ার বিভিন্ন জায়গার লোকজন করেছেন, পৃথিবীর বিভিন্ন দেশেরও লোকজন আছেন। আর যারা ব্যক্তিগতভাবে চেনেন তারা অনেকে আমাকে বলেছেন, ফারুক শেখের সাথে যে ইন্টারভিউটা করলেন সেখানে তো মিথ্যাচার দেখেছেন, তারপরও কেন করলেন? আর ফারুক শেখের সাথে সেই অনুষ্ঠানটা করার পরে, যদিও আমি ফারুক শেখকে দোষ দেব না, প্রডিউসারকে দোষ দেব, আমি কিন্তু শর্ত দিয়ে দিই, গত কয়েক বছরে আমি শখানেক ইন্টারভিউয়ের আমন্ত্রণ পেয়েছি, কয়েকশো হবে, হাজারও হতে পারে। এগুলো ইন্ডিয়ার বিভিন্ন চ্যানেল থেকে বিভিন্ন অনুষ্ঠানের জন্য। এর মধ্যে ছিল টিভি টক শো, প্যানেল ডিসকাশন, চ্যাট শো। আমি তখন শর্ত দিয়ে দিই, হয় অনুষ্ঠানটা হতে হবে লাইভ, এডিট করা যাবে না, অথবা সেখানে আমাদের লোকজন ক্যামেরা নিয়ে যাবে, অন্তত 6-7টা ক্যামেরা। অনুষ্ঠানটা আমরা শ্যুট করব, আপনারা যদি কোনো কিছু এডিট করেন আমাদের চ্যানেলে আমরা প্রচার করব। আর এনডিটিভির এই অনুষ্ঠানের জন্য যখন আমাকে প্রথম আমন্ত্রণ জানালো, আমি তখন দেশে ছিলাম না, প্রস্তাবটা ফিরিয়ে দেওয়া হলো। পরে অনুরোধ করলে আমি শর্তের কথা বললাম যে এই টক শোতে আমাদের ক্যামেরাও থাকবে, আর ব্যবস্থাপকও রাজি হলেন, যিনি অনুষ্ঠানটার সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন। তখন আমার ম্যানেজার মকবুল তাদের বললেন, যদি এই অনুষ্ঠানে আমাদের ক্যামেরা থাকে তাহলে ডক্টর নায়েক আসবেন। উনি বললেন কোনো সমস্যা নেই, রাজি হয়ে গেলেন। তখন আমিও ভাবলাম যে ঠিক আছে, যদি তারা এডিট করে তাহলে আমরা পুরো অনুষ্ঠানটা আমাদের চ্যানেলে চালিয়ে দেব। শুধুমাত্র এই কারণে আমি সেই টক শোতে অংশ নিয়েছিলাম।
দুর্ভাগ্যজনকভাবে সেই টকশোর মাত্র একদিন আগে আমাকে বললেন, ভাই জাকির, আমরা তো এই অনুষ্ঠানটা তাজল্যান্ডে করছি। উনি সরাসরি আমাকে বললেন, জায়গাটা তো অনেক ছোট, আমরা 6-7টা ক্যামেরা বসিয়েছি, আপনি তো মিডিয়ার মানুষ, আপনি জানেন ক্যামেরা বসানো কত কঠিন। আমি জানতাম এটা আসলে অজুহাত। আমি মিডিয়ার মানুষ, ওই তাজল্যান্ডে আমি 12টা ক্যামেরা বসিয়ে দিতে পারি। এটা তাজল্যান্ডের চেয়ে ছোট স্টুডিও, এখানে বসিয়েছি 9টা ক্যামেরা। তাজল্যান্ডস 5 স্টার হোটেল, এই স্টুডিওর চেয়ে কয়েক গুণ বড় হবে। এখানে যদি 9টা ক্যামেরা বসাতে পারি, ওখানে পারবো না কেন? আমি জানতাম এটা আসলে অজুহাত। তখন আরেকটা শর্ত দিলাম, আপনারা কি আমাকে একটা আনএডিটেড ভার্সন দেবেন পুরো অনুষ্ঠানের? এটা দেবেন ডিজিটাল বেটা ফরম্যাটে অথবা ডিভি ক্যামে, যাতে শ্যুট করেন। জানি না ডিজিটাল বেটা ফরম্যাটে শ্যুট করেছে নাকি ডিভি ক্যামে, তবে আমরা ডিজিটাল বেটা ক্যাম বা আরো উন্নত কিছুতে শ্যুট করি। তিনি বলেন, হ্যাঁ ডক্টর নায়ক, এটা করা যাবে। আনএডিটেড একটা কপি দেব অনুষ্ঠানটা শেষ হলেই, একেবারে ব্রডকাস্ট কোয়ালিটি। এই শর্তে রাজি হয়ে অনুষ্ঠানে গিয়েছিলাম। কিন্তু তাদের কাছে যখন ভিডিও চাইলাম অনুষ্ঠানটা শেষ হয়ে গেলে, আমরা তাদের বললাম আনএডিটেড ভার্সনটা দিতে। বলল কয়েকদিন পরেই ভিডিওটা দিচ্ছি, অনুষ্ঠানটা আগে প্রচার হোক। তখন ভাবলাম আচ্ছা ঠিক আছে, তারপরে পেলেও চলবে। অনুষ্ঠানটা প্রচার করা হয়ে গেলে আমাদের ম্যানেজার তাদের সাথে যোগাযোগ করলো। অবশেষে ভিডিওটা দিল, তাও একটা ডিভিডিতে। আর সেটা আনএডিটেড ছিল না, পুরোটা একই এডিট করা যেটা টিভিতে প্রচার করা হয়েছে। এটাতে আর কি দরকার ছিল, অনুষ্ঠান তো রেকর্ড করেছি। অনুষ্ঠানটাতে অংশ নেওয়ার আগে অনেকেই বলেছিল যে বারখা দত্ত তিনি বেশ চ্যালেঞ্জিং, ভালো কথা বলতে পারেন, আর তিনি যেটা চান মানুষকে দিয়ে সেই কথাটা তিনি বলিয়ে নিতে পারেন। আমি ভাবলাম সমস্যা নেই, যেহেতু আনএডিটেড ভার্সন পাবো, কোনো সমস্যা হবে না। এভাবে আমি অনুষ্ঠানটাতে গিয়েছিলাম। আমি জানি যে আমাকে কম সময় দেওয়া হয়েছে। প্রথমে ব্যবস্থাপক যখন আমাকে অনুষ্ঠানের কথা বললেন, আমি জিজ্ঞেস করলাম কতজন থাকবে। তিনি আমাকে বললেন শাহরুখ খান, করণ জহর, আলেক পাদমসি, আরেকজনের নাম বললেন মাওলানা মাদানি, তিনি কেরালার। আমি বললাম কেরালার মাওলানা মাদানি, আমি তো এই নামে কাউকে চিনি না। বললাম পুরো নামটা বলেন। তখন বললেন সরি, ইনি হচ্ছেন মাওলানা মাহমুদ মাদানি, দিল্লি। আমি ওনাকে চিনি, মাশাআল্লাহ, আমার বেশ অন্তরঙ্গ বন্ধু। তখন বললাম ঠিক আছে, এখানে 4 জন আর আমাকে নিয়ে 5 জন। এখানে আপনারা দেখবেন প্যানেলে বেশি লোক থাকলে সবাই কথা বলার সুযোগ খুব বেশি পাবেন না। কিন্তু আমি যখন সেই অনুষ্ঠানে গেলাম, দেখলাম আরো 3 জন বাড়তি লোক। ওই 4 জনের পাশাপাশি আছেন নাজিব জং, ওনার সাথে প্রথম দেখা হলো। উনি দিল্লির জামিয়া মিলিয়া ইউনিভার্সিটির ভিসি। তারপর কবির, উনি একজন ফিল্ম প্রডিউসার বা ডিরেক্টর, আমি শিওর না। আর সোহা আলী খান। 3 জন লোক বেড়ে গেল, আমরা হলাম 8 জন। তবে সেখানে যাওয়ার পরে বুঝলাম সময়টা সমান ভাগে ভাগ করলেও আমার জন্য সেটা কম হয়ে যেত। তবে এই অনুষ্ঠানটা আমার মতে আমাকে কম সময় দিয়েছে। তবে এখানে কিছু পজিটিভ দিক আছে, আমি সেখানে কয়েকটা পয়েন্ট বলেছি। এগুলো যদি তারা দেখায় তাহলে কোনো সমস্যা থাকবে না। কিন্তু যখন 1 সপ্তাহ পরে অনুষ্ঠানটা দেখলাম, আমি হতাশ হলাম, পুরোপুরি হতাশ হলাম। আমার উত্তরগুলো এডিট করা হয়েছে, বিশেষ করে সেগুলো যেগুলো শুনলে মানুষ আমাকে ভুল বুঝতে পারে। সেজন্য আমি বলেছিলাম যে অনুষ্ঠানের প্রডিউসারের উদ্দেশ্য ভালো হতে হবে, মডারেটরের উদ্দেশ্যও ভালো হতে হবে। কারণ আমি ওসামা বিন লাদেনকে নিয়ে যে উত্তরটা দিয়েছিলাম, যারা টিভিতে আমার লেকচার দেখেছেন তারা উত্তরটা জানেন, এখানে আর আমি বলছি না। কিন্তু সেখানে বলেছিলাম যে 9/11-এর আক্রমণটা যেই করে থাকুক না কেন, হোক জর্জ বুশ বা ওসামা বিন লাদেন, হোক মুসলিম বা অমুসলিম, যেই করে থাকুক তার নিন্দা করা উচিত। এটা ফেলে দিয়েছে। যখন এভাবে কথা এডিট করা হয় তার নিন্দা করা উচিত। আপনি তো প্রমাণ ছাড়া একজন মানুষকে দোষী বলতে পারেন না কখনোই। আমি কাজটা নিন্দা করব যেই করে থাকুক না কেন। এটা এডিট করে দেখানো হয়েছে এমনভাবে যেন আমি ওসামা বিন লাদেনকে সমর্থন করছি। আমি তার সমর্থক নই, বিরুদ্ধেও নই, কারণ আমি জানি না। আমি সেখানে বলেছিলাম যে আমি কিছু বলতে পারছি না, কারণ বিবিসি আর CNN এর খবর বিশ্বাস করা যাচ্ছে না। বারখা দত্ত বলেন কাম অন ডক্টর জাকির, যেন আমি মিথ্যে কথা বলছি সেখানে। একই কথা করণ জহর বললেন যে একবার তিনি কয়েকজন অমুসলিমের উপর রেগে গিয়েছিলেন। তাদের মধ্যে 3 জন ছিল ইনভেস্টমেন্ট ব্যাংকার, 2 জন ছিল ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট। তারা মুসলিমদের বিরুদ্ধে কথা বলছিল। করণ জহর বললেন মাত্র একটা খবরের কাগজ পড়ে তারা পুরো সম্প্রদায়ের বিরুদ্ধে কথা বলছে, এটা ঠিক না। বারখাও বললেন হ্যাঁ, পক্ষপাতটা এখানে দেখতে পাবেন। একটু আগে এক ভাই বললেন
বারখা করণ জোহরের সাথে একমত হচ্ছেন, যিনি বলছেন আপনি শুধু নিউ ইয়র্ক টাইমস পড়ে সিদ্ধান্ত নিতে পারেন না নিউজ চ্যানেল দেখে। আমি বলেছি ওসামা বিন লাদেন সম্পর্কে খবর দেখে বলতে পারবো না, বিবিসি আর সিএনএন যেটা দেখায়। বারখা দত্ত আপত্তি করলেন, তারপর আমাকে থামিয়ে দিলেন। এই ব্যাপারটাই প্রমাণ করে মডারেটর নিরপেক্ষ ছিলেন না, তিনি সত্য কথা বলেননি। আমি ভেবেছিলাম এই অনুষ্ঠানটাতে আমার দায়িত্ব পালন করতে পারবো। আমি আশা করিনি যে তারা এতখানি অবিচার করবে। আমার উত্তরগুলো এডিট করে দিয়েছে। এই কাজটা তারা একবার করেনি, অনেকবার করেছে। নাজিব জংয়ের একটা বক্তব্য প্রসঙ্গে আমি কিছু কথা বলেছিলাম। আমি বলেছিলাম উপদেশ দেয়া যেতে পারে। সেখানে বলেছিলাম ধরেন একজন লোক ড্রাগস নিচ্ছে, আমি তাকে নিষেধ করব, সবাই আমার সাথে একমত হবেন, এটুকু তারা রেখেছে। কিন্তু এরপরে বলেছিলাম আমি একজন ডাক্তার, যেহেতু মেডিকেলে পড়েছি, রোগীদের বিভিন্ন উপদেশ দেই, আর লোকজন আমাকে মেডিসিনের উপর একজন এক্সপার্ট মনে করলে আমার কথাগুলো তারা মেনে নেবে। সবাই বলছেন আমি কোরআনের উপর একজন এক্সপার্ট, কিন্তু আমার কথাগুলো কেউ মেনে নিচ্ছেন না। আমার এই কথাগুলো পরে এডিট করে বাদ দেওয়া হয়েছে। এডিট করা হলো কেন? এজন্যই দেখবেন কোনো একটা টক শোতে আপনি হয়তো এক্সপার্ট, কিন্তু সেই অনুষ্ঠানের প্রডিউসার এবং মডারেটরের উদ্দেশ্য যদি ভালো না হয়, সবচেয়ে এক্সপার্ট লোক কেউ সেই টক শোতে সম্পূর্ণ অন্যভাবে উপস্থাপন করা যায়, তাকে নেগেটিভভাবে দেখানো যায়, কারণ এখানে এডিট করতে পারে, কাটতে পারে। সেজন্য লাইভ টক শোতে যাওয়াটাই সবচেয়ে ভালো, যেটা কোনো এডিট ছাড়াই প্রচার করা হয়। অথবা সেই অনুষ্ঠানের প্রডিউসার মডারেটর এমন কেউ হবেন যারা নিরপেক্ষ, সত্যবাদী আর সৎ। যেমন ধরেন এনডিটিভির ইন্টারভিউতে ছিলেন শেখর গুপ্ত, অবশ্যই তার প্রশংসা করব। তিনি হয়তো কিছু ব্যাপারে একমত হননি, তবে তিনি সৎ। এটার কথা ভেবেছিলাম, শর্তগুলো মানা হবে জেনে অনুষ্ঠানে গিয়েছিলাম। অন্যান্য চ্যানেলকেও শর্ত দিয়েছিলাম এটাই, তারা রাজি হয়নি, শর্ত মানেননি। তবে এনডিটিভি অন্তত এই অনুষ্ঠানে উইথ দ্য পিপল তারা প্রথমে রাজি হয়েছিল। অনুষ্ঠানের একদিন আগে আপত্তি করেছে, কথা দিয়েছিল আনএডিটেড ভিডিও দেবে, সেটা এখনো দেয়নি। তাই আমার মতে সেখানে যেটা ভেবেছিলাম, এনডিটিভিকে বিশ্বাস করি, সামগ্রিকভাবে দোষ দেব না, কারণ এর আগে তাদের সাথে অনুষ্ঠানটা খুবই সুন্দর হয়েছিল। হয়তো এবার প্রডিউসার আলাদা, মডারেটর তো আলাদা, বারখা শেখর গুপ্তর মতো নন। এনডিটিভির এই অনুষ্ঠানটা পরে যখন দেখেছিলাম খুব খারাপ লেগেছিল, ওখানে যাওয়াটাই উচিত হয়নি। তারপর আমার স্টাফদের বললাম এবার আমার কথাগুলো আলাদা করেন, দেখা যাক কতক্ষণ আমি কথা বলেছি। একজন স্টাফ কথাগুলো আলাদা করে বললেন 6.5 মিনিট। 6.5 মিনিট, বেশ খুশি হলাম। কিন্তু পরে দেখলাম সেই 6.5 মিনিটের মধ্যে 2.5 থেকে 3 মিনিট কথা বলেছেন বারখা দত্ত নিজেই। আমি সব মিলিয়ে বলেছি 207 সেকেন্ড, ক্যালকুলেশন করেছি 3.5 মিনিটেরও কম সময়। আর এরকমই অবস্থা। তবে আমার কথাগুলো যখন ভালো করে খেয়াল করলাম, আমি যদিও এডিট করা হয়েছে, তারপরেও আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা ইসরার 17 নম্বর সূরা 21 নম্বর আয়াতে, वकुल जाअल हक व ज़ाक़ल बातिल इन्नल बातिल काना ज़हूक़ा। যখন সত্য এসে মিথ্যার সামনে দাঁড়ায়, মিথ্যা বিলুপ্ত হয়, কারণ মিথ্যা তার প্রকৃতিগত কারণে বিলুপ্ত হবে। যখন ইমেলগুলো দেখলাম, এনডিটিভির ওয়েবসাইটে অনেক ইমেল দেখতে পেলাম, মুসলিম আছে অমুসলিমও আছে। আমি সেগুলো পড়ে আসলে অবাক হয়েছি। এই ইমেলগুলোর 3 ভাগের 2 ভাগ বলছে যে ডক্টর জাকির নায়েককে পর্যাপ্ত সময় দেওয়া হয়নি, নয়তো তারা বারখা দত্তের সমালোচনা করেছেন। তার মানে এগুলো পজিটিভ, তারা বুঝতে পেরেছেন। হয়তো তারা আমার উত্তরগুলো জানেন, অথবা হয়তো আমার লেকচার দেখেছেন। আমার ভালো লেগেছে যে 3 ভাগের 2 ভাগ ইমেলই অনুষ্ঠানটার সমালোচনা করেছে। হয়তো তারা আমার লেকচার দেখেছেন, অথবা আমার ভক্ত, আর সেজন্য অনুষ্ঠানটা দেখে তাদের কাছে ভালো লাগেনি। বাকি 3 ভাগের 1 ভাগ, তাদের অর্ধেক ছিলেন নিরপেক্ষ, বাকি অর্ধেক আমার সমালোচনা করেছেন। এই যে ডক্টর জাকির কোনো সুযোগই পায়নি, তারা বেশ খুশি হয়েছে। তবে সব মিলিয়ে তারা যাই করুক না কেন, একটু আগে এক ভাই বলেছিলেন, তার মধ্যে কিছু কথা বলতে পেরেছি। একজন মুসলিমের সংজ্ঞা কি? মডারেট মুসলিম বলে কিছু নেই, আছে নিয়ম মানা, আংশিক নিয়ম মানা আর না মানা মুসলিম, এই কথাগুলো। তারপর মিডিয়ার ব্যাপারেও 2-1টা কথা বলেছি। যারা বুদ্ধিমান তারা বুঝতে পেরেছিলেন, তাই আলহামদুলিল্লাহ যা হবার সেটা হয়েছে। আমার মতে যেটা হয়েছে ভালোই হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই
তাঁর দিনের বাণী সব জায়গায় ছড়িয়ে দেবেন। জাজাকাল্লা খায়ের। ডক্টর জাকির, আপনার এই সুচিন্তিত মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। আমরা ইমেইলে আরও অনেক দর্শকদের মন্তব্য পেয়েছি। আপনারা দেখছেন আমাদের অনুষ্ঠান টিভি টক শোজ অ্যান্ড অ্যানালিসিস। আমরা এখন আরও কিছু মন্তব্য শুনব ইমেইল আর ওয়েবসাইট থেকে পাওয়া। এখানে একজন ভাই জাহেদ মালিক, তিনি লিখেছেন এনডিটিভি জাকির নায়েকের মূল্যবান সময় নষ্ট করেছে। এরপর ওয়াকাস শেখ মোহাম্মদ লিখেছেন ডক্টর জাকির নায়েকের ধৈর্য অনেক বেশি। আমি ওখানে থাকলে হোস্টকে সরাসরি বলতাম, আপনি তো আমাকে অনুষ্ঠানে কথা বলার জন্য যথেষ্ট সময় দিলেন না। এই মন্তব্যটার ব্যাপারে একটা কথা বলি যে আমাকে তো পর্যাপ্ত সময় দিলেন না, এই কথাটা আমাকে আমার অনেক বন্ধুই বলেছে। ডক্টর জাকির, অনুষ্ঠানের মাঝখানেই আপনার বলা উচিত ছিল এটা এডিট করবেন না, অথবা আমাকে তো পর্যাপ্ত সময় দিলেন না আপনারা। তাহলে সেটাও এডিট করা হতো। একদম ঠিক বলেছেন। যদি ঠিক এরকম কিছু বলেছেন। বলতাম তাহলে আমি আসলে তাদের ট্র্যাপে পড়ে যেতাম। আমি মিডিয়া সম্পর্কে জানি। আমার বন্ধুরা যারা জানে না তারা অনেকে আমাকে বলেছে যে আপনার বলা উচিত ছিল এটা এডিট করবেন না, আমাকে পর্যাপ্ত সময় দেন। তারা যেটা করতো সে জায়গাটা দেখাতো এডিট করবেন না বা পর্যাপ্ত সময় দেন, কিন্তু অন্য জায়গায় এডিট করে ফেলতো আর সবাইকে বোঝাতো তারা খুব সৎ। তারা সেই জায়গাটাও দেখাচ্ছে যেখানে আমি বলছি এডিট করবেন না, তারপর অন্য জায়গায় এডিট করতো। এটাও দেখাবে আমি বলছি পর্যাপ্ত সময় দেন। এজন্য আমার বন্ধুদের বলছি, আমি মিডিয়ার মানুষ, তাই সেই ফাঁদে পা দিইনি, এ ধরনের কোনো মন্তব্য করিনি। এই লোকগুলো এরা আসলে জানে না পোস্ট প্রোডাকশনে কিভাবে এডিট করা যায়। আমি তাদের উদ্দেশ্যটাকে শ্রদ্ধা করি, কিন্তু আমি মিডিয়ার লোক, সেজন্য আমি তাদের ফাঁদে পা দিইনি। আমরা আরও কিছু মন্তব্য শুনব। এরপর আরেক ভাই মোহাম্মদ ইকবাল বলেছেন, ইসলাম সম্পর্কে জানার জন্য শুধুমাত্র ডক্টর জাকির নায়েককে ডাকেন। আপনারা যা কিছু জানতে চান তিনি তার সবই জানাবেন। আমি চ্যালেঞ্জ করলাম, উনি একেবারে রেফারেন্স সহ সবগুলো প্রশ্নের উত্তর দেবেন। তাহলে দেখি পরবর্তী অনুষ্ঠানে এনডিটিভি কি করে। তারপর বোন তাহেরা সারোয়ার লিখেছেন, আপনারা ডক্টর জাকির নায়েকের মূল্যবান সময় নষ্ট করেছেন। বিভিন্ন ইমেইল আর এনডিটিভি ওয়েবসাইট থেকে আমরা এরকম অনেক মন্তব্য পেয়েছি। এরপর আদিল আয়ুব লিখেছেন, আমি অবাক হইনি। ফিল্ম মেকার আর অভিনেত্রীরা তাদের মতো করে ইসলামের ব্যাখ্যা দিলেন, আর ডক্টর জাকির নায়েককে কথা বলার সুযোগই দেয়া হয়নি। এটা আসলে একটা নাটক, যেটা বারখা দত্ত বেশ চালাকি করে উপস্থাপনের চেষ্টা করলেন। তারপর আব্দুল্লাহ বাইসা লিখেছেন, ডক্টর জাকির জ্ঞানী মানুষ, তিনি সেই অনুষ্ঠানে পুরো সময়টা ধরেই হাসছিলেন। আল্লাহ তাকে রক্ষা করুন আর অন্যদেরকে হেদায়েত করুন, আমিন। এরপর ভাই মোশাফিক সুলতান, তিনি লিখেছেন, এই অনুষ্ঠানটা শেখাচ্ছে কিভাবে ভদ্রতা বাদ দিয়ে অভদ্র ব্যবহার করতে হবে। এটা ধর্মের বিরুদ্ধে একটা বিদ্রোহ, একটা ফালতু অনুষ্ঠান। দর্শক বাড়ানোর জন্য তারা ডক্টর নায়েককে ডেকেছে আর সবাই মিলে তাকে আক্রমণ করেছে। সৈয়দ আহমেদ লিখেছেন, চোখে দেখে সব বিশ্বাস করবেন না। আপনারা কিভাবে জানেন বারখা দত্ত কিছুই জানেন না? সেই অনুষ্ঠানে ডক্টর নায়েকের কথাগুলো বোঝার চেষ্টা করুন, অন্যদের ব্যাপারে মন্তব্য করার প্রয়োজন নেই। সপু মন্নু লিখেছেন, ডক্টর জাকির নায়েক একজন জ্ঞানী মানুষ, তিনি বর্তমান সময়ে এই বিষয়ের উপর সবচেয়ে বেশি জানেন। ইসলাম এবং অন্যান্য ধর্মের উপর তিনি অনেক কিছুই জানেন, আর সেগুলো তিনি রেফারেন্স দিয়েও বলতে পারেন। তাই মানুষজন তার কথাগুলো বাধ্য হয়ে শুনবে। তিনি এভাবে পুরো পৃথিবী জুড়ে অনেক মানুষকে সিরাতুল মুস্তাকিমে নিয়ে এসেছেন। এরপর মন্তব্য করেছেন ভাই আদিল আজিম, তিনি লিখেছেন, হায় বারখা, আমি আপনার ভক্ত ছিলাম, কিন্তু আমাকে হতাশ করেছেন, আপনি একচোখা। ডক্টর জাকির নায়েক আর মৌলানা মাদানিকে ডাকা হয়েছিল কি শুধুমাত্র দর্শক বাড়ানোর জন্য? তাদের কথা বলতেই দেয়া হয়নি। যারা ইসলামের উপর এক্সপার্ট না, তাদের কাছে ইসলাম সম্পর্কে জানতে চাচ্ছেন। আপনি যদি মনে করেন যে শাহরুখ খান আর সোহালি খান হলেন ইন্ডিয়ান মুসলিমদের মডেল, তাহলে বলবো আপনি ভুল করছেন। আমি একটা হাদিসের কথা বলবো, এটা উল্লেখ করেছেন হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদিন পৃথিবীতে এরকম সময় আসবে যখন সত্যবাদীকে নিন্দা করা হবে মিথ্যাবাদী বলে, আর মিথ্যাবাদীকে প্রশংসা করা হবে সত্যবাদী বলে। অসৎ পেশায় নিয়োজিত মানুষকে বলা হবে সৎ মানুষ, আর সৎ মানুষকে তখন সবাই বলবে অপরাধী। সে সময় মানুষ টাকার বিনিময়ে একজন আরেকজনের বিরুদ্ধে সাক্ষ্য দেবে।
তারপর তারা শপথ নিয়ে সবার সামনে নির্বিকারভাবে মিথ্যা বলবে। একটা উপদেশ দেই, ইসলাম সম্পর্কে জানতে চাইলে কোরআন পড়েন, বিশেষজ্ঞের কাছে যান। এরপর বোন শাম্মা গস বলেছেন, আপনাদের প্রোগ্রাম উই দ্য পিপল ভালো হয়নি, খালি খালি সময় নষ্ট। ডক্টর জাকির নায়েককে কথা বলার সুযোগ দেওয়া হয়নি, বারবার তাকে ইচ্ছে করে বাধা দেওয়া হয়েছে। বারখা মুসলিমদের আইডেন্টিটি জানার ব্যাপারে আগ্রহী ছিলেন না। তিনি ব্যস্ত ছিলেন ডক্টর নায়েকের কথার মধ্যে বাধা দেয়ার, যাতে ডক্টর নায়েক কথার উত্তর শেষ করতে না পারেন। শাহরুখ খানের উপর মনোযোগটা ছিল সবচেয়ে বেশি। এটা আসলে শাহরুখ খানের নতুন সিনেমা মাই নেম ইজ খান এর প্রমোশনের জন্য এনডিটিভির একটা অনুষ্ঠান, সিনেমার পাবলিসিটি। 90% সময় ইসলাম নিয়ে যারা কথা বলেছে তারা ইসলাম সম্পর্কে জানেই না। আমাদের আরেক বোন সুমাইলা সিদ্দিকী, তিনি লিখেছেন, বারখা ডক্টর জাকির নায়েককে কথা বলার সুযোগ দেননি। অনুষ্ঠানটা মুসলিমদের আইডেন্টিটি জানার জন্য করা হয়নি, করা হয়েছে মাই নেম ইজ খানের পাবলিসিটির জন্য। বারখা বারবার ডক্টর জাকির নায়েকের কথায় বাধা দিয়েছেন, যাতে ডক্টর নায়েকের উত্তরটা শেষ না হয়। শাহরুখ যখন নিজেই বললেন যে তিনি ইসলাম সম্পর্কে বেশি কিছু জানেন না, তখন ইসলাম সম্পর্কে তার কাছে জানতে চাওয়াটাই বোকামি। যেন আপনি গাড়ির ড্রাইভারকে বলছেন একটা রোগের চিকিৎসা করতে। এমনকি অনুষ্ঠানটা শেষ করার সময়ও ডক্টর নায়েককে কথা বলতে দেয়া হয়নি। বারখা ডক্টর জাকিরকে বাদ দিয়ে সোহা আলীর কাছে চলে যান। তারপর তারা নিজেরাই দাড়ি আর টুপির বিষয়টা তুললেন। তখন শাহরুখ বললেন, মুসলিমরা দেখতে কেমন সেটা আসল কথা না, আসল কথা হলো তার চিন্তাভাবনা কেমন। যদি আপনারা আগ্রহী না থাকেন যে মুসলিমরা দেখতে কেমন, তাহলে আপনারা দাড়ি আর টুপির বিষয়টা তুললেন কেন? এটাও একটা বোকামি। আপনারা ডক্টর জাকিরের মূল্যবান সময় নষ্ট করেছেন, অনুষ্ঠানটা একেবারে ফালতু। এরপর আরেক বোন রেশমা এম লিখেছেন, আমি অনুষ্ঠানটা দেখে হতাশ হয়েছি। ডক্টর জাকির নায়েকের মতো লোক সেখানে ছিলেন, কিন্তু তিনি কথা বলার তেমন কোনো সুযোগই পাননি। এটা হতাশাজনক। আর যখন কথা বলেছেন তখন বাধা দেওয়া হয়েছে। কেউই বুঝতে চাননি তিনি এই ব্যাপারে একজন বিশেষজ্ঞ। কিন্তু শাহরুখ, সোহা আলী আর এরকম মানুষকে সেখানে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে পুরো অনুষ্ঠানেই। এটা বোঝা যায় অনুষ্ঠানটা করা হয়েছে শাহরুখের নতুন সিনেমার পাবলিসিটির জন্য। আর বিভিন্ন ব্যাপারে এই অভিনেতা কি মতামত দেন সেটা জানাই আসল উদ্দেশ্য। অনুষ্ঠানটা খুবই খারাপ হয়েছে, আর এটা দেখে আমার একটা ধারণা আরো পাকাপোক্ত হয়েছে, মানুষ নিজেকে যতই খোলা মনের বলে দাবি করুক, ইসলামের কোনো কিছুই তারা কখনো মেনে নিতে পারে না। হোক সেটা টুপি বা হিজাব বা পবিত্র কোরআনের কোনো আয়াত। আমি ডক্টর নায়েকের সাথে একমত। আছে নিয়ম মেনে চলা আর না মানা মুসলিম। আর হিজাব নিয়ে যাদের আপত্তি আছে তাদের উদ্দেশ্যে বলছি, এটাতে আপনাদের সমস্যা কোথায়? এই মন্তব্যগুলো সংগ্রহ করা হয়েছে ওয়েবসাইট থেকে, বেশিরভাগ এনডিটিভির ওয়েবসাইট থেকেই, কিছু ফেসবুক থেকে। এবারে অনুষ্ঠানের এই পর্বে আমরা দর্শকদের মন্তব্য শুনব। এছাড়াও তারা ডক্টর নায়েককে বিভিন্ন প্রশ্ন করবেন। এখানে যারা আছেন তারা সেদিন ওই টক শোটা দেখেছিলেন এনডিটিভিতে, ডক্টর নায়েক যে অনুষ্ঠানে গিয়েছিলেন। এখন আপনারা আপনাদের অনুভূতি আর মতামত জানাতে পারেন। তবে কোনো কিছু সম্পর্কে আপনারা যদি ডক্টর নায়েকের কাছ থেকে কিছু জানতে চান, তাহলে তার কাছে আপনারা প্রশ্ন করে জেনে নিতে পারেন। ডক্টর জাকির নায়েক আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেবেন। হ্যাঁ ভাই, বলেন। হ্যাঁ ভাই। জাকির ভাইয়ের কাছে আমার প্রশ্ন, এই নিউজ চ্যানেলগুলোর উদ্দেশ্য তো টিআরপি, টাকার জন্যে তারা এমন অনুষ্ঠান করে যাতে করে তারা আরো বেশি দর্শক পেতে পারে। হ্যাঁ, এটা শুধু নিউজ চ্যানেলই না, বেশিরভাগ চ্যানেল তাদের সবার উদ্দেশ্য টিআরপি। আর তাদের এই উদ্দেশ্যটা টিআরপি বাড়ানো, এটা খারাপ না। কিন্তু টিআরপি বাড়াতে গিয়ে ভুল কথা বলাটা খারাপ। আপনি চাচ্ছেন আরো বেশি দর্শক আপনার চ্যানেল দেখুক, ঠিক আছে, কিন্তু দর্শক বাড়াতে গিয়ে ভুল কিছু প্রচার করাটা ঠিক না। আর বেশিরভাগ চ্যানেল, আপনি ঠিকই বলেছেন, বেশিরভাগ চ্যানেলই হচ্ছে বাণিজ্যিক চ্যানেল। তারা টিভি চ্যানেল বানাচ্ছে টাকা ইনকামের জন্য। তাই অনেক সময়
ভুল কথাটা প্রচার করে যাতে করে তাদের দর্শক সংখ্যা বেড়ে যায়। হ্যাঁ, আর কেউ? হ্যাঁ ভাই, আপনি বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার প্রশ্নটা করার আগে ওই অনুষ্ঠানটা সম্পর্কে একটা মন্তব্য করি। এই টক শোটা দেখার পরে আমি বুঝতে পারলাম ডক্টর নায়েকের একজন ভক্ত হিসেবে যে ইসলাম সম্পর্কে যারা জানে না সেই সব নাম সর্বস্ব মুসলিমের কাছে ইসলাম সম্পর্কে জানতে চাইলে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবেন। আর এজন্যই পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যদি তোমরা না জানো তাহলে জ্ঞানীদেরকে জিজ্ঞাসা করো। এবারে আমার প্রশ্নটা করি, সেই টক শোটা চলার সময় বারখা দত্ত সব প্যানেলিস্টকে একটা প্রশ্ন করেছিলেন যে মুসলিমরা এখন অ্যাপিয়ারেন্সের ব্যাপারে অনেক সচেতন। এখন তাদের মধ্যে অনেকেই মাথায় টুপি পরছে, মুখে দাড়ি রাখছে, মুসলিম মহিলারা হিজাব পরছে। আর স্বাভাবিকভাবেই বারখা দত্ত এই ব্যাপারটাতে আপনার মতামত শোনেননি, তার বদলে এটা সম্পর্কে জানতে চাইলেন নাজিব জংয়ের কাছে। তখন নাজিব জং বললেন, যেসব মুসলিম মাথায় টুপি পরে, মুখে দাড়ি রাখে অথবা হিজাব পরে তারা 1%-এরও কম। আমি তার সাথে মোটেও একমত নই। এই ব্যাপারটাতে আমি ডক্টর জাকির নায়েকের মন্তব্যটা শুনতে চাই, কারণ ওনাকে আমি এ ব্যাপারে একজন বিশেষজ্ঞ বলে মনে করি। জাযাকাল্লাহ। নাজিব জং সেখানে এই মন্তব্য করেছিলেন যে ইন্ডিয়ার মুসলিমদের 1%-এরও কম মানুষ এই লেভেলগুলো লাগান। বারখা দত্ত যেগুলোর কথা বলেছিলেন যে পুরুষরা টুপি পরে আর দাড়ি রাখে, মহিলারা বোরখা পরে, তিনি বললেন যে এরা ইন্ডিয়ায় 1%-এরও কম। এরপর তিনি বললেন যে তার ইউনিভার্সিটিতে, তিনি জামিয়া মিলিয়ার ভিসি, তিনি বললেন তার ছাত্রছাত্রী প্রায় 20,000, সেখানে কো এডুকেশন, আর খুব কম স্টুডেন্ট টুপি পরে দাড়ি রাখে বা বোরখা পরে, 1%-এরও কম হবে। তিনি বললেন, আমি জামিয়া মিলিয়ার কথা বলিনি, সঠিক পার্সেন্টেজ জানি না, তবে ইন্ডিয়ান মুসলিমদের কথা যদি বলতে হয় আমি ওনার সাথে একমত হতে পারি না। আমার যেটা মনে হয়, এটা নিয়ে রিসার্চ করিনি, তবে ইন্ডিয়ার বিভিন্ন জায়গার মানুষজনকে দেখে আমার মনে হয় যে মানুষ দাড়ি রাখে অমুসলিমদের মধ্যে সেটা 1%-এরও বেশি। উনি বললেন মুসলিম, অমুসলিমদের মধ্যেই ইন্ডিয়া বা সারা পৃথিবীতে 1%-এর বেশি হবে, উনি বলছেন মুসলিম। মুসলিমরা আমি বলবো সেটা হবে আনুমানিক 25 থেকে 30% কমপক্ষে। এটা হচ্ছে কমপক্ষে। ইন্ডিয়ান মুসলিমদের কমপক্ষে 25 থেকে 30% মুখে দাড়ি রাখে। এরপর যদি মাথায় টুপির কথা বলে থাকি সেটা হবে আনুমানিক 15 থেকে 20% মাথায় টুপি। টুপি আর দাড়ি সেটা অবশ্যই 10%-এর বেশি হবে, দুটো একসাথে। টুপি আর দাড়ি দুটোই আছে, এটা কমপক্ষে 10%। আর যে কোনো একটা, মুখে দাড়ি অথবা মাথায় টুপি 35 থেকে 40%। তা আমি মোটেও একমত নই নাজিব জংয়ের সাথে। তারপর উনি বললেন যে আমাদের এই দেশে হিন্দুরাও প্রার্থনা করার সময় মাথা ঢেকে রাখেন। এটা আমি মানি যে প্রার্থনার সময় মাথা ঢেকে রাখা এটা হচ্ছে ইন্ডিয়াতে বেশ কমন, কিন্তু এটা হিন্দুদের থেকে আসেনি। মাথা ঢেকে রাখা আবশ্যিক না, তবে এটা নবীজির সুন্নত। এ সম্পর্কে অনেক হাদিস আছে। সহিহ বুখারীর 7 নম্বর খণ্ড বুক অব ড্রেস 16 নম্বর অধ্যায়ে আছে নবীজি তার মাথা ঢেকেছিলেন। এরপর সহিহ বুখারীর 7 নম্বর খণ্ড 5807 নম্বর হাদিস, নবীজি তার মাথা ঢেকে রেখেছিলেন। এরকম আরো সহিহ হাদিস আছে। এটা হলো সুন্নাহ। কোনো হাদিসই বলছে না যে নবীজি বাইরে গেছেন কিন্তু টুপি পরেননি। এটা ইসলাম ধর্মে ফরজ না, এটা সুন্নত, এটা মুসলিম আইডেন্টিটির একটা অংশ। দাড়ির ব্যাপারটাও একই। এখানে আমি একটা কথা বলবো, আমি জামিয়া মিলিয়ার ব্যাপারে জানি না, তবে আমি শিওর, যদিও জামিয়া মিলিয়া যায়নি, এমনকি সেখানেও ছাত্ররা ইনশাআল্লাহ যদি মুসলিম হয় অন্তত পক্ষে তাদের 10% হয় টুপি পরে, না হয় দাড়ি রাখে, বা দুটোই। আমার জানা মতে জামিয়া মিল্লিয়ার বেশিরভাগ ছাত্রই অমুসলিম। উনি বলেছেন মুসলিম, যখন আমরা মুসলিমদের ব্যাপারে বলছি বেশিরভাগ ছাত্রই অমুসলিম। সেজন্যই তো বলছি মুসলিম ছাত্রদের মধ্যে। আমি মুসলিম ছাত্রদের কথা বলছি, অবশ্য পার্সেন্টেজ জানি না, আমি জামিয়া মিলিয়ায় যাইনি। এখানে আমি আরেকটা কথা বলি, নাজিব জংয়ের মুখেও কিন্তু দাড়ি ছিল। এখানে আমি বলবো দাড়ি অথবা টুপি হবে 35 থেকে 40%-এর মতো। এখন আপনারা নাজিব জংকে একজন মুসলিম বলতে পারেন। উনিও বললেন যে তিনি মুসলিম, মুখেও দাড়ি আছে, কেন রেখেছেন জানি না, তবে দাড়ি আছে। আর কেউ কি কোনো প্রশ্ন করবেন? হ্যাঁ ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার নাম মোহাম্মদ নূর। আর প্রশ্নটা হলো, ওই অনুষ্ঠানে মাওলানা মাদানিকে একটা প্রশ্ন করা হয়েছিল বন্দে মাতারাম সম্পর্কে।
ওনার উত্তরটা আমার কাছে সন্তোষজনক মনে হয়নি। এই বন্দে মাতারম সম্পর্কে আপনার মতামতটা কি, আর এটার অর্থটাও বা কি? জাজাকাল্লা খায়ের। মাওলানা মাদানি বন্দে মাতরম সম্পর্কে যে উত্তরটা দিয়েছিলেন সেটা সঠিক ছিল। উনি সংক্ষেপে উত্তরটা দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে কাউকে জোর করে বন্দে মাতরম বলানো ঠিক না, এটা ওনার মতামত। উত্তরটা সঠিক ছিল, তবে উত্তর সংক্ষেপে দিয়েছেন। সময়টা কম ছিল বলে উনি বিস্তারিত বলতে পারেননি। টক শো, তাই সংক্ষেপে বলতে হয়েছে। উনি বলেছিলেন আপনি জোর করে কাউকে দিয়ে কিছু করাতে পারবেন না, কারণ ইন্ডিয়া একটা স্বাধীন দেশ। আমি ওনার এই কথাটার সাথে একমত। এখন বন্দে মাতরম সম্পর্কে যদি বলতে হয়, বন্দে মাতরম অর্থ আমি মাথা নোয়াবো জন্মভূমির কাছে। বন্দে মাথা নোয়াবো, মাতরম আমার জন্মভূমির কাছে। তাহলে এই কথাটার অর্থ আমি আমার জন্মভূমিকে প্রণাম করি। ইসলাম যা বলছে সেটা পরে বলি, এমনকি হিন্দু ধর্মগ্রন্থ বলছে। আপনারা দেখবেন হিন্দু ধর্মগ্রন্থগুলো যদি পড়েন, তাদের ধর্মগ্রন্থেও আছে। শ্বেতাসূত্র উপনিষদ 4 নম্বর অধ্যায় 19 নম্বর অনুচ্ছেদ বলছে नृत्य प्रतिमास्ति। সংস্কৃত প্রতিমা শব্দটার অর্থ কোনো প্রতিমূর্তি, ফটোগ্রাফ, ছবি, পেইন্টিং, পোর্ট্রেট, ভাস্কর্য বা মূর্তি। মহানেশ্বরের কোনো প্রতিমা নেই, কোনো প্রতিমূর্তি নেই, কোনো ছবি নেই, কোনো পোর্ট্রেট নেই, কোনো পেইন্টিং নেই, কোনো ভাস্কর্য নেই, কোনো ফটোগ্রাফ নেই, কোনো মূর্তি নেই। তাহলে হিন্দুদের ধর্মগ্রন্থে বলছে ঈশ্বরের কোনো প্রতিমা থাকতে পারে না। একই কথা আছে যজুর্বেদে 32 নম্বর অধ্যায় 3 অনুচ্ছেদে, नृत्य प्रतिमास्ति। মহানেশ্বরের কোনো প্রতিমূর্তি নেই। তাহলে হিন্দুদের ধর্মগ্রন্থ বলছে ঈশ্বরের প্রতিমা বানানো ঠিক না। যখন বলা হচ্ছে এই জন্মভূমি হলো ঈশ্বরের মতো, তার কাছে মাথা নত করো, হিন্দু ধর্মগ্রন্থ বলছে এটা ঠিক না। আর ইসলাম ধর্মে এটা একেবারে পরিষ্কার যে আমরা মাথা নোয়াবো শুধুমাত্র স্রষ্টা আল্লাহ তাআলার কাছে। এখন যদি আমাদের দেশের কথা বলতে হয়, আমরা মুসলিমরা আমাদের দেশকে ভালোবাসি, দেশকে শ্রদ্ধা করি, কিন্তু দেশকে প্রণাম করি না। শুধুমাত্র ইন্ডিয়ায় না, পাকিস্তানেও আমরা দেশকে প্রণাম করি না, সৌদি আরবকেও আমরা প্রণাম করি না। শুধুমাত্র ইন্ডিয়ায় না, একজন মুসলিম যদি সৌদি আরবে থাকেন, যদি সৌদি নাগরিক হন, তিনি সৌদি আরবকে সেজদা করবেন না। একজন পাকিস্তানি তার দেশকে সেজদা করবে না। শুধু ইন্ডিয়ায় না, আমরা সেজদা করি শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। আমরা আমাদের মাকেও সেজদা করতে পারি না। মাতৃভূমি তো অনেক পরের কথা। যে মা আমাকে জন্ম দিয়েছেন, যিনি আমার মা, সেই মাকে আমরা সেজদা করতে পারবো না। তাহলে জন্মভূমি বা মাতৃভূমিকে সেজদা করার প্রশ্ন আসছে কেন? আমরা দেশকে ভালোবাসি, দেশকে শ্রদ্ধা করি। এই দেশ আমাদের অনেক সুযোগ সুবিধা দিয়েছে, তবে দেশকে আমরা আমাদের মায়ের সাথে তুলনা করতে পারি না, আল্লাহর সাথেও করতে পারি না। তাহলে এভাবে ইসলাম ধর্ম অনুযায়ী আর হিন্দু ধর্ম অনুযায়ী নিজের দেশকে সেজদা করা আর দেশকে আল্লাহ তাআলার সমান করে দেখা, বন্দে মাতরমে এটা অনেকবার বলা হয়েছে, এটা পুরোপুরি ভুল। মোহাম্মদ শাবান লিখেছেন, হ্যাঁ, আমারও মনে হয় ডক্টর নায়েকের এই অনুষ্ঠানে আসা ঠিক হয়নি। তবে আল্লাহ সবচেয়ে ভালো জানেন, তিনি তার উম্মার জন্য ভালো করবেন। হয়তো এই অনুষ্ঠানেও ভালো কিছু আছে, সেটা আমরা পরে বুঝতে পারবো। অথবা ডক্টর জাকির নায়েক একটা অনুষ্ঠানের মাধ্যমে এই টক শোতে করা সবগুলো প্রশ্নের উত্তর দিতে পারেন। জাজাকাল্লাহ। তারপর শামাম আলী লিখেছেন, তারা ডক্টর নায়েককে সময় দেয়নি, কিন্তু ইনশাল্লাহ আল্লাহ তাকে সাহায্য করবেন। আমরা আপনার সাথে আছি ডক্টর নায়েক, সবসময় থাকবো। আলহামদুলিল্লাহ। শুকরিয়া। হ্যাঁ, আপনারা প্রশ্ন করেন। হ্যাঁ ভাই। আমি টক শোটা দেখেছিলাম, উই দ্য পিপল। শাহরুখ খান বললেন যে আমাদের উচিত ইসলাম ধর্মকে সবার কাছে ব্যাখ্যা করা। তাহলে বর্তমান অবস্থায় আমরা মুসলিমরা কিভাবে এই ইসলাম ধর্মের বাণী প্রচার করতে পারি? শাহরুখ খান একটা প্রশ্নের উত্তরে বলেছিলেন মুসলিমদের উচিত অন্যদের কাছে ইসলাম ধর্মের ব্যাখ্যা করা। আমি তার সঙ্গে একমত। ইসলামের বাণী প্রচার করাটা প্রত্যেক মুসলিমের জন্য আবশ্যিক, এটা ফরজ। পবিত্র কোরআনে কথা অনেকবার বলা হয়েছে। সূরা আল ইমরান 3 নম্বর সূরার 110 নম্বর আয়াত, পবিত্র কোরআনে বলা হয়েছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। তোমরা শ্রেষ্ঠ উম্মত, মানুষ জাতির জন্য আবির্ভূত হয়েছে। মুসলিমদের এখানে বলা হয়েছে শ্রেষ্ঠ উম্মত। কারণটাও বলা হয়েছে, আমরা সৎ কাজে নির্দেশ দেই, অসৎ কাজে নিষেধ করি। তা'মিরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আমাদেরকে বলা হয়েছে শ্রেষ্ঠ উম্মত পুরো মানুষ জাতির মধ্যে, কারণ আমরা ভালো কাজে নির্দেশ দেই, খারাপ কাজে নিষেধ করি, আল্লাহকে বিশ্বাস করি। তাহলে আল্লাহ তাআলা যে কারণে আমাদেরকে পুরো মানুষ জাতির মধ্যে শ্রেষ্ঠ বলেছেন, সেটা হলো আমরা সত্যের বাণী প্রচার করব, মানুষকে সত্যের কথা আহ্বান জানাবো, সৎ কাজের নির্দেশ দেব, অসৎ কাজে বাধা দেব। এটা মুসলিমদের জন্য আবশ্যিক। পবিত্র কোরআনে অনেক জায়গায় এটা বলা হয়েছে, যেমন সূরা আসর 103 নম্বর সূরার 1 থেকে 3 নম্বর আয়াতে বলা হয়েছে যে বেহেশতে যাওয়ার জন্য অন্যতম একটা শর্ত হলো মানুষকে সত্যের কথা আহ্বান করা। আর কেউ? হ্যাঁ ভাই। টক শোটার পরে আমি শাহরুখ খানের টুইটার পেজে এটা পড়েছিলাম
ইন্টারনেটে শাহরুখের লেখা যে অনুষ্ঠানের পর উনি আপনার সাথে কথা বলেছিলেন। উনি লিখেছেন, অনুষ্ঠান শেষে আমি ডক্টর জাকির নায়েকের সাথে কথা বলেছিলাম আর অনেক কিছু জেনেছি। আমি জানতে চাচ্ছিলাম যে শাহরুখ খানের সাথে আপনার কি কথা হয়েছিল। হ্যাঁ, অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে আমি শাহরুখ খানের সাথে কথা বলেছিলাম প্রায় আধ ঘন্টা ধরে। আর অভিজ্ঞতাটা বেশ ভালোই ছিল। সবকিছু বলছি না, কারণ কিছু ব্যক্তিগত কথাবার্তাও ছিল, সেই কথাগুলো এখানে বলছি না। শাহরুখের সাথে এটাই প্রথম সাক্ষাৎ, এই প্রথম সামনাসামনি দেখা হলো আমাদের। যদিও আমাদের কিছু কমন বন্ধু আছে, যারা শাহরুখের বন্ধু আমারও বন্ধু, তবে তার সাথে এই প্রথম দেখা হলো। আর একটা ব্যাপার বলতে পারি যে আমি সন্তুষ্ট। এখানেও আমি শুধু শোনা খবরের উপর নির্ভর করিনি। অনুষ্ঠানের আগে এই কথাটা অনেকেই হয়তো জানেন যে খবরটা মিডিয়াতে এসেছে। আমার অনেক বন্ধু আমার কাছে বলেছে যে শাহরুখ খান নিয়ম মেনে চলা মুসলিম না, তিনি আসলে মুসলিমই না, তিনি প্রায় ইসলামের বিরুদ্ধে বিভিন্ন মন্তব্য করে থাকেন, ইত্যাদি ইত্যাদি। আমি নিজে তেমন কিছুই বলতে শুনিনি, টিভিতেও দেখিনি, কারণ আমি টিভিটা খুব কম দেখি। তবে যেহেতু এটা একটা মন্তব্য, আমি কোরআনের কথা মেনে চললাম। পবিত্র কোরআন সূরা হুজুরাত 49 নম্বর সূরা 6 নম্বর আয়াত বলছে, যখনই কোনো তথ্য পাবে সেটা কাউকে বলার আগে চেক করে নেবে। অন্য কেউ কোনো মন্তব্য করলেও আমি এই কথাটা বলি। যেমন বারখা দত্ত লাদেনের ব্যাপারে প্রশ্ন করেছিলেন, বলেছে আমি জানি না। এখানেও শাহরুখের ব্যাপারে অনেক নেগেটিভ কথা শুনেছি, কিন্তু আমি বললাম আল্লাহ মালুম। তবে সেই টক শোতে তাকে যেসব কথা বলতে শুনেছি, অনুষ্ঠানের পরের কথাগুলো নিয়ে বলছি না, সেই অনুষ্ঠানে তার কথা শুনে আমার মনে হয়েছে তিনি নিয়ম মানেন বা না মানেন, উনার উত্তর সেই অনুষ্ঠানের বেশিরভাগ মুসলিমের চেয়ে অনেক ভালো ছিল। এখানে মাওলানা মাহবুব মাদানিকে বাদ দেবেন, তিনি আমার অন্তরঙ্গ বন্ধু, মাশাআল্লাহ, তিনি নিয়ম মেনে চলা মুসলিম, তাই উনাকে বাদ দিয়ে ওই অনুষ্ঠানে অন্য আর সব মুসলিমদের তুলনায় শাহরুখের উত্তরগুলো অনেক সঠিক ছিল। তিনি এটাও মানলেন, নিজেই স্বীকার করলেন, যদিও তিনি অভিনয় করেন, নাচ গান করে থাকেন, তিনি স্বীকার করলেন এগুলো হারাম। ওনার সৎসাহস আছে। আরো বললেন যে তিনি কম জানেন, তবে তিনি আরো বলেছেন যে বিস্তারিত জানতে গেলে আপনারা আলেম মাওলানাদের জিজ্ঞেস করেন। তাহলে সেই অনুষ্ঠানে অন্য সব মুসলিমের চেয়ে তার উত্তরগুলো অনেক বেশি সঠিক ছিল। আর অনুষ্ঠান শেষে তার সাথে আমার কথা হলো, সেখানেও মুসলিমদের আইডেন্টিটি নিয়ে কথা বলেছিলাম। তিনি বললেন, ডক্টর জাকির নায়েক, ডক্টর জাকির সাহেব, আপনার কি মনে হয় দাড়ি রাখা আর টুপি পরা এটা কতখানি গুরুত্বপূর্ণ? আমিও ব্যাখ্যা করে বললাম, এটা তো টক শো না, বারখা দত্তও নেই। তাই শাহরুখ খানের কাছে ব্যাখ্যা করতে বাধা থাকলো না, কেউ আমাকে বাধা দিল না। আমি তাকে বললাম, ধরেন আপনি কোনো পরীক্ষা দিচ্ছেন, হয়তো একটা প্রশ্নের জন্য 1 নম্বর, কোনো প্রশ্নে 10 নম্বর, কোনো প্রশ্নে 20 নম্বর। মুসলিম আইডেন্টিটি, মাথায় টুপি আর মুখে দাড়ি, যদিও এটার গুরুত্ব সবচেয়ে বেশি নয়, তারপরে গুরুত্ব আছে, ধরলাম সেটা 1 নম্বর। আসল হলো ব্যবহার, সৎভাবে চলাফেরা করা, সত্য কথা বলা, ইসলামের এইসব নির্দেশ, এটার জন্য হয়তো 10 নম্বর অথবা 5 নম্বর। তাই যদিও দাড়ি রাখাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ না, এই 1 নম্বর বাদ দিয়ে আপনি 5, 10, 20 নম্বরের দিকে মনোযোগ দিতে পারেন। কিন্তু কেউ যদি পরীক্ষায় লেটার মার্ক পেতে চায়, সে 1 নম্বরও পাওয়ার চেষ্টা করবে। যেমন ধরুন আমরা যখন মেডিকেল কলেজে পরীক্ষা দিতাম, সেখানে অর্ধেক নাম্বারও পাওয়ার চেষ্টা করতাম। চেষ্টা করছেন 90-এর উপরে পাবেন, কিন্তু 90-এর উপরে পেতে গেলেই এটা খুবই গুরুত্বপূর্ণ। দাড়ি গুরুত্বপূর্ণ, টুপিও গুরুত্বপূর্ণ, এগুলো সুন্নতের একটা অংশ। তবে কেউ দাড়ি না রাখলে আপনি বলতে পারবেন না যে সে মুসলিম নয়। এটাও বলবেন না যে মুসলিমরা দাড়ি রাখে না, মাথায় টুপি পরে না। শাহরুখ বললেন, ও আপনি খুব সুন্দর করে বলেছেন। তিনি যুক্তিটা পছন্দ করলেন যে এটা গুরুত্বপূর্ণ, তবে হয়তো 1-2 নম্বর পাবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমল, যেমন সৎভাবে জীবনযাপন করা, নামাজ আদায় করা, শিরক না করা, এগুলো গুরুত্বপূর্ণ বেশি। আর এই কথাটা আমি আগেও বলেছি যে যদি কোনো মানুষ মুখে দাড়ি না রাখে, এটা 70টা বড় গুনার মধ্যে পড়বে না। ইমাম আজ-জাহাবি নামে একজন আলেম আছেন, তিনি ইসলামের 70টা বড় গুনার একটা তালিকা তৈরি করেছেন। প্রথমটা হলো শিরক, তারপর খুন, এরকম আরো অনেক। তবে দাড়ি রাখাটা সেখানে নেই। তার মানে এই না যে এটা গুনাহ নয়। অনেক আলেম বলেন দাড়ি রাখাটা সুন্নত, মুস্তাহাব, উৎসাহ দেওয়া হয়েছে। অনেক আলেম বলেন মুখে দাড়ি রাখাটা হচ্ছে ফরজ। যাই হোক, দাড়ি না রাখাকে কেউ বড় গুনাহ বলেননি, হয় এটা ছোট গুনাহ। রাখাটা গুরুত্বপূর্ণ সুন্নাহ, তাই দাড়ি না রাখলেও বড় গুনাহ হবে না। আশা করি উত্তরটা পেয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ। এবারে
আরো প্রশ্ন দর্শকদের মধ্য থেকে প্রশ্ন করার আগে আপনার নাম আর পেশাটা বলবেন। আমি ওবেদ খান। এনডিটিভির সেই অনুষ্ঠানে শাহরুখ খান একটা মন্তব্য করেছিলেন যে মুসলিমদের জন্য একজন মুসলিমের মতো দেখানোটা গুরুত্বপূর্ণ না, মুসলিমের মতো অনুভব করাটা গুরুত্বপূর্ণ। এই ব্যাপারে আপনার মন্তব্যটা জানতে চাই। মুসলিমদের মতো দেখানো, আমি বলবো এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ না, তবে মুসলিমদের মতো চিন্তা ভাবনা করা, এ ব্যাপারে আমি এর আগে একটা কথা বলেছিলাম যে সৎ হওয়াটা বেশি গুরুত্বপূর্ণ দাড়ি রাখা আর টুপি পরার চেয়ে। তবে সৎ হওয়ার পাশাপাশি দাড়ি রাখা আর টুপি পরা, দাড়ি না রেখে সৎ হওয়ার চেয়ে অনেক বেশি ভালো। আর যে মুসলিম হিসেবে গর্বিত, সে প্রকাশ করতে চাইবে যে সে মুসলিম। আমি আপনাদের একটা উদাহরণ দিচ্ছি। কেউ যখন মেডিকেল ডিগ্রি পাশ করে, সে তখন ডাক্তার হয়। এমবিবিএস ডিগ্রি পেলে তখন সে তার নামের আগে ডক্টর লাগায়। কেন? কারণ সে ডাক্তার হয়ে গর্বিত। যে মানুষটা মুসলিম হিসেবে গর্ববোধ করে, সে প্রকাশ করতে চাইবে যে সে মুসলিম। এটা হলো মুসলিমদের এমনই একটা লেভেল, মুখে দাড়ি রাখা আর মাথায় টুপি পরা। আশা করি উত্তরটা পেয়েছেন। প্রশ্ন করার আগে আমি আবারও কয়েকটা মন্তব্য পড়ে শোনাচ্ছি। এখানে শাহজিনী ইব্রাহিম হাসান সিদ্দিক লিখেছেন, ওরা আসলে সবাই ডক্টর জাকির নায়েককে ভয় পেয়ে গিয়েছিল। তারা ভাবছে তারাই সঠিক। তাদের মতে ইসলামের অনুসারীর সংখ্যা বাড়ছে না, আর এটা মিডিয়ার সাহায্য না পেলে উপরে উঠতে পারবে না। আল্লাহ সব ভালো জানেন। এরপর ভাই আকিব লিখেছেন, আমি নিয়ম মেনে চলা মুসলিম, আর এজন্য আমাকে বিভিন্ন সময়ে অনেক বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে। তবে আমার মনে হয় বারখার এনডিটিভি খুব ভালো কাজ করেছেন। আমি মানছি ডক্টর নায়েককে আরো বেশি সময় দেওয়া উচিত ছিল, তবে সময় অনেক কম আর সবকিছু তো সম্ভব না। শাহরুখ খান বুদ্ধিমানের মতো কথা বলেছেন। তার কথার মধ্যে দু একটা ব্যাপারে ভুল ছিল, যেহেতু আমরা মানুষ, এরকম দু একটা ব্যাপারে ভুল হতেই পারে। এনডিটিভি আর বাখরাকে অভিনন্দন, তবে কবির খান, পদামসি, নাজিব আর সোহা এরা বলেছেন না জেনে। আমি আগেও বলেছি, উনি ইসলাম সম্পর্কে যা বলেছেন সেটা ওখানকার বেশিরভাগ মুসলিমদের তুলনায় অনেক সঠিক ছিল। শাহরুখ খান সম্পর্কে মানুষজন আসলে একটু অন্যরকম ভাবে। আমি জানি না উনি আসলেই সেরকম কিনা, তবে অনুষ্ঠানের পর যখন কথা বললাম, অনুষ্ঠানে ওনার কথাগুলো শুনেছিলাম, পরে কথা বলেছিলাম, তখন আমার মনে হয়েছে যে শাহরুখ খান অন্ততপক্ষে মুসলিম হওয়ার কারণে লজ্জিত নন। তিনি মুসলিম হিসেবে গর্বিত। তবে মানুষ অন্যরকম কথা বলে, কিন্তু আমি সেরকম কিছুই দেখিনি, তাই আমি লোকজনের সাথে একমত না। আমার ভুলও হতে পারে, হয়তো লোকজন আমার চেয়ে ভালো জানে। আমি তো মাত্র একবার দেখেছি, তবে সামনাসামনি দেখেছি। যেটা শুনেছি সেই টকশোতে আর অনুষ্ঠান শেষে যে আলোচনা করেছিলাম, তাতে আমার মনে হয়েছে যে উনি মানেন ওনার পেশাটা ঠিক না, তবে উনি মুসলিম হিসেবে গর্বিত, আর তিনি ইসলাম সম্পর্কে আরো বেশি জানতে চান। ইসলাম ধর্মও আমাদের একথাই বলছে যে শুধু শোনা কথায় বিশ্বাস করবেন না। তাই আমি ওনার ব্যাপারে লোকজনের কথার সাথে একমত নই। আমি দেখেছি যে উনি সম্পূর্ণ একজন আলাদা মানুষ। হ্যাঁ ভাই, আপনাকে স্বাগতম। শাহরুখ খানের প্রসঙ্গে বলছি, আমি শুনেছিলাম যে উনি বলেছেন যে তিনি এখন নাকি নামাজ পড়ছেন। এছাড়া এবছরেই তিনি হজে যেতে চাচ্ছেন। আমি ঠিক জানি না আপনার সাথে কথা বলার জন্যেই এরকম হলো কিনা। আল্লাহ তাকে হেদায়েত করেছেন, আর সেজন্যই তিনি বলেছেন যে এখন নামাজ পড়ি। আরও বলেছেন যে ইনশাল্লাহ এবছর আমি হজে যাব। আল্লাহ যেন তাকে হেদায়েত করেন। সেটা জানি না, তবে আমাদের দুজনের বেশ কিছু কমন বন্ধু আছে, আর উনি আমাকে বলেছেন যে আমার ভিডিও তিনি দেখেছেন। আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি তিনি যেন সবাইকে হেদায়েত করেন আর ইসলাম ধর্মের কাছাকাছি নিয়ে আসেন। হ্যাঁ ভাই। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জাকির ভাই, সেই অনুষ্ঠানে কবির খান একটা মন্তব্য করেছিলেন যে যদি মা হিজাব পরেন আর সেটা দেখে মেয়েও হিজাব পরা শুরু করে, তাহলে সেটা স্বাধীন ইচ্ছা না। অন্যদিকে মা হিজাব পরে না, কিন্তু তারপরেও মেয়ে যদি হিজাব পরা শুরু করে, সেটা স্বাধীন ইচ্ছা। আপনি কি কবির খানের বলা এই কথাটার সাথে একমত? এই সংজ্ঞাটা কারো কারো ব্যাপারে খাটবে, বিশেষ করে কবির খানের ব্যাপারে। কবির খান বলেছিলেন তিনি মুসলিম পরিবারে জন্মেছেন, আর মনে হয় এজন্যই তিনি নিজেকে মুসলিম বলছেন। হয়তো ওনার স্বাধীন ইচ্ছা নেই। স্বাধীন ইচ্ছা থাকলে তিনি বলতে পারতেন মুসলিম নন। তাহলে তার নিজের সংজ্ঞা অনুযায়ী দেখছি যে কোনো স্বাধীন ইচ্ছা নেই তার। মুসলিম পরিবারে জন্মেছেন বলে মুসলিম পরিচয় দিতে বাধ্য হন। এই সংজ্ঞা দিয়ে যদি ওনাকে বিচার করেন, তাহলে দেখবেন নিজেকে অমুসলিম বলে দাবি করার স্বাধীন ইচ্ছা নেই, যদি তার কথা মানি। আমরা সাধারণত আশেপাশে যা দেখি যে ছোট ছেলে মেয়েরা তাদের বাবা মাকে
অনুসরণ করে থাকে। আমি মানি যে এর বেশিরভাগই করে অন্ধভাবে। যদি বাবা হিন্দু হয়, সন্তান হিন্দু হবে, বাবা মা মুসলিম হলে সন্তান মুসলিম হবে, বাবা মা খ্রিস্টান হলে সন্তান খ্রিস্টান হবে। আমি মেনে নিচ্ছি বেশিরভাগ ক্ষেত্রেই এটা অন্ধভাবে অনুসরণ করে। তবে অনেকে বাবা মাকে প্রশ্ন করে, অনেকে পালন করে কারণ ধর্মের অংশ, আবার অনেকে করে সংস্কৃতির অংশ বলে। তবে অনেক সন্তানই বাবা মাকে প্রশ্ন করে, আর উত্তর পাওয়ার পরে হয়তো মেনে নেবে যে কাজটা সঠিক আছে, সেটাই পালন করবে। এই মানুষগুলো তাদের স্বাধীন ইচ্ছা থেকেই বাবা মাকে অনুসরণ করে। অনেকে আবার প্রশ্ন করে সন্তোষজনক উত্তর পায় না, তারপরও তারা মেনে চলে সেই ধর্মটাকে, হয়তো সামাজিক বিধিনিষেধের ভয়ে, হয়তো তারা বাবা মার বিরুদ্ধে যেতে ভয় পায়। আবার অনেকেই হয়তো বাবা মায়ের কাছ থেকে সন্তোষজনক কোনো উত্তর না পেয়ে দৃষ্টিভঙ্গিটা বদলে ফেলে, ব্যবহারটা বদলে ফেলে। এই মানুষগুলো তাদের স্বাধীন ইচ্ছা থেকেই বদলাচ্ছে। আপনি নিশ্চিত করে বলতে পারবেন না মা হিজাব পরছে বলে মেয়েও পরছে, তার মানে স্বাধীন ইচ্ছা নেই। অন্যদিকে মা নিজে হিজাব পরে না কিন্তু মেয়ে হিজাব পরে, সেটা স্বাধীন ইচ্ছা। এটা পুরোপুরি ভুল। যদি কবির খানের কথা মেনে নেই, আমাদের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে এরকম কয়েক হাজার মেয়ে পাওয়া যাবে যারা আগে হিজাব পরতো না, তাদের মায়েরাও হিজাব পরতো না, কিন্তু আমাদের ফাউন্ডেশনে আসার পরে এরকম হাজার হাজার মেয়ে কয়েক সপ্তাহ বা কয়েক মাস পরেই হিজাব পরা শুরু করলো। তাহলে কবিরের সংজ্ঞা অনুযায়ী মা হিজাব পরে না, মেয়ে পরে, তাহলে স্বাধীন ইচ্ছা। এই স্বাধীন ইচ্ছাতে আমাদের এই বোম্বেতেই আমাদের ফাউন্ডেশনে আসার পর হাজার হাজার মেয়ে হিজাব পরা শুরু করেছে। আর এছাড়াও এমনও হয়েছে স্যাটেলাইট চ্যানেলে আমার লেকচার শুনে হাজার হাজার মহিলা হিজাব পরা শুরু করেছেন, শুধু ইন্ডিয়ায় না, পুরো পৃথিবীতে। ওনার মধ্যে যদি এই স্বাধীন ইচ্ছা হয় তাহলে আলহামদুলিল্লাহ মানুষ যুক্তি মানে। যখন তারা শুনবে যে কেন হিজাব পড়তে হবে, দুর্ভাগ্যজনকভাবে আমি নিজেও এটা মানি যে ইন্ডিয়ার বেশিরভাগ মানুষই হিজাব পরে সংস্কৃতির অংশ বলে, অথবা হিজাব পরে ধর্মের নির্দেশে, কারণটা জানে না। এখন তারা কারণ জানার পরে হিজাব পরবেন, আর এর পাশাপাশি তারা যেটা করবেন অন্যদেরকে বোঝানোর চেষ্টা করবেন হিজাবের ব্যাপারটা, যুক্তি আর বিজ্ঞান দিয়ে প্রমাণ করবেন কেন হিজাব পালন করব। ইসলামে হিজাবের বিধান দেওয়া হয়েছে নারীদের রক্ষার জন্য। আর আমার মতে সবাই না হলেও বেশিরভাগ মহিলা যদি তারা যুক্তি মানেন তাহলে হিজাব পালন করবেন। আর এই কারণে আমি জানি পৃথিবী জুড়ে অনেকেই ইসলাম গ্রহণ করছেন। যারা এভাবে ইসলাম ধর্ম গ্রহণ করছেন, হোক ইন্ডিয়ায় বা বাইরে, তাদের 2/3 মহিলা। যদি হিজাব মেয়েদের পরাধীন করে রাখে তাহলে এই আমেরিকান মহিলারা ইসলাম গ্রহণ করছেন কেন? ইউরোপিয়ান মহিলারা কেন ইসলাম গ্রহণ করছেন, হিজাব পালন করছেন কেন? হিজাব নারীদেরকে রক্ষা করে। এখন মানা না মানা সম্পূর্ণ আপনার ব্যাপার। তবে আপনি যদি যুক্তির কথা বলেন, যদি ইসলাম সম্পর্কে ঠিকমতো বোঝাতে পারেন, তাহলে বেশিরভাগ যুক্তিবাদী মানুষই মেনে নেবেন যে হিজাব অবশ্যই উপকারী। জাজাকাল্লাহ ডক্টর জাকির। এবারে আমরা কয়েকটা মন্তব্য শুনব। মেনহাজ চি তিনি লিখেছেন, আমি সম্পূর্ণ একমত। ডক্টর জাকির নায়েকের আরো বেশি সময় পাওয়া উচিত ছিল। এই হোস্ট বারকা দত্ত আসলে জানেনই না যে ডক্টর নায়েক কে। এই কথার সাথে আমি একমত না। ডক্টর জাকির একমত নন। বারকা দত্ত অবশ্য জানতেন যে আমি কে, সেজন্যই আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। অনুষ্ঠানের শুরুতে বারকা দত্ত যখন আমার সাথে প্রথম কথা বললেন তখন বলেছিলেন যে টিভিতে আমার চেয়ে আপনাকে বেশি দেখা যায়। আলহামদুলিল্লাহ। আর যখন 3 নম্বর প্রশ্নটা করলেন তখন বলেছিলেন যে আমি জানি আপনি দর্শকদের প্রশ্নের উত্তর দিতে বেশি পছন্দ করেন। উনি আমাকে চেনেন না এই কথার সাথে তাই একমত না আমি। উনি আমাকে চেনেন, আর মডারেটর হিসেবে উনি আসলেই খুবই এক্সপার্ট। উনি পুরোপুরি সততার সাথে অনুষ্ঠানটা পরিচালনা করেননি। ওনার দৃষ্টিভঙ্গি আলাদা ছিল। একথা আগেও বলেছি, কোনো অনুষ্ঠানের মডারেটর আর প্রডিউসারের সততা এবং আন্তরিকতার উপরেই নির্ভর করবে দর্শকরা কি দেখবেন। বারকা দত্ত তাহলে ডক্টর জাকিরকে চিনতেন। এরপর নাদিয়া জামান লিখেছেন, আমিও একমত। ডক্টর জাকিরকে কথা বলার সুযোগই দেওয়া হয়নি। ভবিষ্যতে ডক্টর জাকিরকে অনুষ্ঠান করা বাদ দিতে হবে এই জাহেল মুসলিমদের সাথে, বিশেষ করে সোহা আলী আর কবির খানের মতো লোকজন। ইসলাম ধর্ম সম্পর্কে তাদের বিন্দুমাত্র ধারণা নেই। আবার বলছে মুসলিম মহিলারা তাদের মাকে দেখে হিজাব পরা শুরু করে। আমি জানি না তারা কোন দুনিয়ায় বসবাস করেন। আমার ধারণা নতুন প্রজন্ম আরো বেশি ধর্ম পালন করে, আলহামদুলিল্লাহ। কবির আর সোহার কথাবার্তা আমার কাছে খুব বিরক্তিকর লেগেছে। তারা তো মুসলিম না, তাহলে মুসলিমদের নিয়ে আলোচনায় তাদেরকে ডাকা হলো কেন? এরপর সবশেষে আরশাদ হোসেন শেখ লিখেছেন, বারকা দত্ত একটা বাণিজ্যিক পণ্য। শাহরুখ, সোহা, কবির আর করণ জোহরও তাই।
ওরা কি এই কথাটা শোনেনি যে অল্পবিদ্যা জিনিসটা ভয়ঙ্করী? তাদের মন্তব্যের কারণে ইসলাম অথবা মুসলিমদের কিছুই আসবে যাবে না। পবিত্র কোরআনে যা বলা হয়েছে সেটা ছাড়া ইসলাম আর মুসলিমদের অন্য কোনো ব্যাখ্যা থাকতে পারে না। বেশি করে কোরআন হাদিস পড়েন, হয় ইসলামের ভেতরে থাকবেন নয়তো বাইরে। উদারপন্থী বা মধ্যপন্থী মুসলিম বলে কিছু নেই, একইভাবে চরমপন্থী আর মৌলবাদী মুসলিম বলেও কিছু নেই। ডক্টর জাকির ঠিক কথাই বলেছেন, হয় আপনি নিয়ম মানেন অথবা মানেন না। মনে হচ্ছে ডক্টর জাকির নাকি এ ব্যাপারে মন্তব্য করতে চান। ভাই এখানে ঠিক কথাই বলেছেন। আমরা এখানে দর্শকদের মন্তব্য সরাসরি তুলে ধরছি, কিছু হয়তো ঠিক, কিছু হয়তো ঠিক না, তবে এটা তাদের মন্তব্য। আমি বলবো হয় সে মুসলিম অথবা নকল মুসলিম, মুসলিম বা নকল মুসলিম, অথবা বলতে পারেন নিয়ম মেনে না চলা মুসলিম, আংশিক নিয়ম মানা মুসলিম আর নিয়ম মানা মুসলিম। এই নিয়ম না মানা মুসলিমদেরকে নকল মুসলিম বলা যেতে পারে। মধ্যপন্থী মুসলিম বলে কিছু নেই। মুসলিম হলো নিয়ম মানা আর না মানা মুসলিম। এরপর মুসলিমদের আরো বলা হয় চরমপন্থী, আর আমি বলি আমি চরমপন্থী মুসলিম। আমি চরমভাবে সৎ, চরমভাবে ক্ষমাশীল, চরমভাবে স্নেহশীল, চরম ন্যায় বিচারক আর দয়ালু। তাহলে নিয়ম মেনে চললে আপনিও চরমপন্থী মুসলিম হতে পারেন। বলতে পারবেন না যে আমি আংশিক সৎ, সুবিধা থাকলে আমি সৎ থাকবো, অসুবিধা হলে সৎ থাকবো না। মানুষ আসলে কথার কথা বলতে গিয়ে এই শব্দগুলো ব্যবহার করে ফেলে। শব্দগুলোর বিবর্তন হয়েছে। এখন এই শব্দগুলোকে ব্যবহার করা হয় মিডিয়ায়। চরমপন্থী, মৌলবাদী, এগুলো যদি ইতিহাস পড়ে দেখেন তাহলে দেখবেন দৃশ্যটা অন্যরকম। যদি আমার লেকচার টেররিজম অ্যান্ড জিহাদ দেখে থাকেন, সেখানে বলেছি এই মৌলবাদী শব্দটা দিয়ে প্রথমে বোঝানো হতো খ্রিস্টানদের। তারা বলতো যে শুধু বাইবেলের বাণীগুলো ঈশ্বরের কাছ থেকে আসেনি, প্রত্যেকটা শব্দ আর অক্ষর ঈশ্বরের কাছ থেকে এসেছে। আর এখন আপনারা অক্সফোর্ড ডিকশনারি খুললে দেখতে পাবেন মৌলবাদী মানে যে মানুষ কোনো ধর্মের প্রাচীন রীতিনীতিগুলোকে আঁকড়ে পড়ে থাকে। নতুন ভার্সনে একটু বদলানো হয়েছে। মৌলবাদী হলো সেই লোক যে কঠিনভাবে কোনো ধর্মের প্রাচীন রীতিনীতিকে আঁকড়ে থাকে, বিশেষ করে ইসলাম। যদিও গত শতাব্দীর প্রথম দিকে শব্দটা দিয়ে বোঝানো হতো খ্রিস্টানদের, এখন বোঝানো হচ্ছে মুসলিমদের। তাহলে এভাবে শব্দের অর্থ বদলে যায়। তবে মৌলবাদী মানে যে মূল বিষয়টা মেনে চলে। যদি ভালো মুসলিম হতে চান, ইসলামের মূলনীতিগুলো মেনে চলতে হবে। যদি ভালো হিন্দু হতে চান, হিন্দুইজমের মূলনীতিগুলো মেনে চলতে হবে। যদি ভালো গণিতজ্ঞ হতে চান, গণিতের মূলনীতিগুলো মেনে চলতে হবে। জাজাকাল্লাহ ডক্টর জাকির। আর কোনো ভাই প্রশ্ন করবেন? হ্যাঁ ভাই, আপনি বলেন, মাইকটা ওনার কাছে দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আমার নাম ফারহান, আমি একজন ছাত্র। কবির খান বলেছিলেন আপনি ইসলামের যে সংজ্ঞাটা দিয়েছিলেন সেটা সংকীর্ণ। এ ব্যাপারে আপনার মন্তব্যটা জানতে চাই যে আপনি কি ইসলামের সংজ্ঞাটা বদলাবেন নাকি যে সংজ্ঞাটা বলেছিলেন সেটাই থাকবে? ভাই প্রশ্ন করলেন যে কবির খান বলেছিলেন ইসলামের সংজ্ঞাটা খুবই সংকীর্ণ। আমি বলেছিলাম ইসলাম মানে আল্লাহ তাআলার কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করা। এখন আপনি যদি কোনো শব্দের অর্থ জানতে চান, কোথায় দেখবেন? একটা ডিকশনারিতে। যদি কোনো ইংরেজি শব্দের অর্থ জানতে চান তাহলে ডিকশনারিতে দেখবেন। হুট করে একটা মন্তব্য করে বসবেন না। আপনি যদি কোনো একটা শব্দের অর্থ না জানেন তাহলে ডিকশনারি দেখেন, যে কোনো আরবি ডিকশনারি দেখেন। ইসলাম এসেছে আরবি শব্দ সলম থেকে, যার অর্থ শান্তি, অথবা সালাম, যার অর্থ শান্তি। এর আরেকটা মূল শব্দ হচ্ছে সিলম, যার অর্থ আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। তাহলে ইসলাম শব্দের অর্থ আল্লাহর কাছে আত্মসমর্পণ করে শান্তি অর্জন করা। আর যে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে সে হলো মুসলিম। তাহলে এটা একটা আরবি শব্দ। আমি জানি না কবির খান কতটা আরবি জানেন। আপনি যদি আরবি ভাষা না জেনে তার সমালোচনা শুরু করে দেন তাহলে তো অনেকটা এরকম যে গাড়ির ড্রাইভারকে দিয়ে কোনো রোগের চিকিৎসা করাচ্ছেন। আমি জানি না কবির খান কতটুকু আরবি জানেন, আর না জেনেও কতখানি সমালোচনা করা যায় সেটাও জানি না আমি। এটাই হলো আমাদের মিডিয়া। আরবি ভাষা না জেনে আপনি তার সমালোচনা শুরু করে দিয়েছেন। এখানে আমি বলবো যদি আপনারা জানতে চান তাহলে আসল জিনিসটার কাছে আসেন। মুসলিমদের সম্পর্কে যদি আপনারা জানতে চান তাহলে কোরআন পড়ে দেখেন। পবিত্র কোরআনে অনেক জায়গাতেই বলা হয়েছে মুসলিম মুসলিম মুসলিম, তার মানে যে আল্লাহ তাআলার কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে। সূরা আল ইমরান ৩ নম্বর সূরা ৬৪ নম্বর আয়াত। আরো অনেক জায়গায় আছে। আশা করি উত্তরটা পেয়েছেন। আর কেউ প্রশ্ন করবেন? হ্যাঁ ভাই। আসসালামু আলাইকুম, আমি আমান বুখারী। বারখা দত্ত আপনার কথাটা বিশ্বাস করেননি আপনি যখন তালেবানদের সম্পর্কে বললেন, আর বললেন যে আমেরিকান মিডিয়া কিভাবে ভুল খবর ছড়ায়। তার মত অনুযায়ী সিএনএন আর বিবিসি সবসময় সত্যি কথা বলে। এখন এই সিএনএন আর বিবিসি বলেছিল যে
ইরাকের কাছে ভয়ঙ্কর মারণাস্ত্র আছে। এরকম খবর এই চ্যানেলগুলোতে দেখানো হয়েছে দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস। এখন আমেরিকান সৈন্যরা ইরাক দখল করেছে, কিন্তু সেখানে তারা ভয়ঙ্কর কোনো মারণাস্ত্র খুঁজে পায়নি। বারখা দত্তের কাছে আমার প্রশ্ন, কামান বারখা, এখন আপনি কি বলবেন? সেই ভয়ঙ্কর মারণাস্ত্র কোথায়? আপনার মন্তব্য শুনতে চাই। এরকম উদাহরণ আরো অনেক দেয়া যায়, আর আমিও মানি। এমন না যে আমি সাদ্দাম হোসেনের ভক্ত, এটাও বলি না যে সাদ্দাম নিয়ম মেনে চলা মুসলিম। তবে এখানে আমেরিকা ইরাক আক্রমণ করলো, তারপর নির্দেশ জারি করলো এখানে কোনো ঔষধ বা খাবার যাবে না, আর এই কারণে প্রায় 5 লক্ষ শিশু মারা গেছে এই অবরোধের কারণে। আমেরিকার অবরোধ, কাকে দোষ দেব? তারা যখন ইরাক দখল করলো তখন কোনো ভয়ঙ্কর অস্ত্র খুঁজে পেল না। কাকে দোষ দেব? আমি দোষ দেব জর্জ বুশকে, একেবারে পরিষ্কার। বারখা দত্ত কেন এটা বুঝতে পারছেন না? আর তিনিও মিডিয়ায় কাজ করেন, হয়তো না, আসলে কারণটা আমি জানি না। এটা তো একেবারে পরিষ্কার। এমনকি যখন সাদ্দাম হোসেনকে অ্যারেস্ট করা হলো, বিচারও হয়েছিল, তথাকথিত নাকি সুবিচার, আমি জানি না। সেই মানুষটা যাই করে থাকুক, ইসলাম অনুযায়ী আমরা তার সুবিচার করব। যার বিরুদ্ধে অভিযোগ এসেছে তার সাথে আমরা ন্যায় বিচার করার চেষ্টা করব। আমার সন্দেহ এটা ন্যায় বিচার ছিল কিনা। আমি মানে সাদ্দাম হোসেন অনেক খারাপ কাজ করেছে হয়তো, তবে এটা নিশ্চিত তার কাছে কোনো ভয়ঙ্কর মারণাস্ত্র ছিল না, প্রমাণ নেই। তখন জর্জ বুশের নামে কেউ অভিযোগ করেছিল, হ্যাঁ, পরবর্তীতে অনেকে অভিযোগ করেছে যে তিনি 1 নম্বর সন্ত্রাসী। তারপর একটা জরিপ হলো আমেরিকাতে আর পুরো পৃথিবীতে, কে 1 নম্বর সন্ত্রাসী? সে কি বিন লাদেন, নাকি সাদ্দাম হোসেন, নাকি সে জর্জ বুশ? আর সেই জরিপে সবগুলো জায়গাতেই, হোক সেটা আমেরিকায় বা ইংল্যান্ডে বা অন্য কোনো দেশে, জর্জ বুশ সবাইকে হারিয়ে দিয়েছেন। সবচেয়ে কম ভোট 73%, কোনো কোনো জায়গায় 80%-এরও বেশি। এখন লোকজন তুলনা করছে, আমেরিকানরা তুলনা করছে, কে 1 নম্বর সন্ত্রাসী, বিন লাদেন, সাদ্দাম হোসেন নাকি জর্জ বুশ? এমনকি বিবিসির ভোটেও জর্জ বুশ বিজয়ী হয়েছেন। বারখা দত্ত কি এই ব্যাপারটা জানেন না? তারা খুব সহজেই এই কাজটা করে যায়। তারা যেটা চায় সেটা ফলাও করে প্রচার করে, আর যেটা চায় না সেটা একবার বলে থেমে যায় যাতে মনোযোগটা না পড়ে। বারখা দত্ত তো মিডিয়ায় অনেক দিন আছেন, সেই একই বিবিসি, এটা সাধারণ মানুষের মতামত। বারখা কি বলছেন? কাম অন বিবিসি।